যে অর্ডার 8 এর রুল 1 এ লিখিত জবাব কতদিনের মধ্যে দায়ের করতে হয় সেটা বলে দিচ্ছে। প্রথমে হচ্ছে 30 কার্য দিবস, তারপরে সর্বোচ্চ সময় দিবে 60 কার্য দিবস। 60 কার্য দিবসে ব্যর্থ হলে একতরফা অগ্রসর হবে। চলে গেছে এটা রুল 1। এরপরও রুল 5 এ যদি সে সুনির্দিষ্টভাবে অস্বীকার না করে বাদীর দাবি, তাহলে বিবাদী কি করছে বলে ধরে নিবে, স্বীকৃত দিচ্ছে বলে ধরে নিবে, এটা স্বীকারোক্তি হিসেবে কাউন্ট হবে, এটা এডমিশন হবে। এটা বলছে বিধি 5 এ। বিধি 6 এ বলছে সেটঅফ। সেটঅফ মানে হয় সমান হবে, না হয় কম হবে। এটা হচ্ছে সেটঅফ। আর এটার বিপরীত হচ্ছে কাউন্টার ক্লেম। এই কথা বলছে অর্ডার 21 এর রুল 19 এ। কাউন্টার ক্লেম বলতে বোঝাচ্ছে সে যা দাবি করছে বিবাদী তার চাইতে বেশি দাবি করছে। এটা হচ্ছে পাল্টা দাবি, কাউন্টার ক্লেম। এরপর হচ্ছে বিধি 10 এ। অর্ডার 8 এর বিধি 10 এ বলছে রায় ঘোষণা করে দিতে পারবে যদি সে লিখিত জবাব দায়ের করতে ব্যর্থ হয়। আদালত চাইলে রায় ঘোষণা করবে অথবা উপযুক্ত অন্য কোনো আদেশ দিবে। এই রায় ঘোষণা করবে, এই পরবর্তীতে আমরা, আমাকে একটা মিনিট, এই যে রায় ঘোষণা করবে সেটা পরবর্তীতে আমরা অর্ডার 10 এর রুল 4 ও পাবো, অর্ডার 12 এর রুল 6 ও পাবো। এই যে রায় ঘোষণা করে দেয় এটা অর্ডার 10 এর রুল 4 ও পাবো, আর অর্ডার 12 এর রুল 6 ও পাবো। রায় ঘোষণা করতে পারে। হ্যাঁ বলেন রাহেন সাহেব, বলেন এবার। রাহেন সাহেব মনে হয় কিছু বলতে চাইছিলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওই যে এখন ক্লাসে জয়েন করছি তো, আর আমার স্টুডেন্টরাও ক্লাসে জয়েন করবে। এখন শুরু করব। হ্যাঁ এসআরএফ নিয়ে আমরা শুরু করব, এটা বলছিলাম। শুধুমাত্র এসআরএফ আসলে কনেক্ট করলে রিভাইজ ডিভিশন হয়ে যায়। তবে এই ক্লাস আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনি যেহেতু 29 তারিখ পরীক্ষা দিবেন, ভাইয়া তো সিম্পল আলোচনা করতেছি এই 6টা ক্লাসে যে 29,000 যাদের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা, তারা সংক্ষেপে কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, এটার ব্যাপারটা হচ্ছে আপনার প্রয়োজন যতটুকু আপনি ততটুকু পড়বেন। আমার সাথে তো আছেন তো, আবার এখন শুরু করাবেন না 10টা থেকে? আলহামদুলিল্লাহ, এই তো 10টা বাজতে আরো 10 মিনিটের মতো 5 মিনিটের মতো আছে। তারপরও শুরু করি। আমাদের আসলে রুটিনে ছিল এসআর একটা আমরা 10টার দিকে করে আলোচনা করব। এখন সকালে আপনার ভাইয়া এই 10টা থেকে 5 মিনিট পরে শুরু করেন, তো আমার সব স্টুডেন্ট জয়েন হয়ে যাবে। কথা বলতে বলতে সূচনায় যাই, আমরা সবার সাথে পরিচিত হই না। এটা সবাই একদিনই আরো দুইবার আলোচনা করবো, পরে দিয়ে সবার শেষে আবার সামারাইজ করে দিব আমরা কি আলোচনা করছি। এগুলো আপনারা 10 মিনিট দিলে সামারিও করে দিতে পারবো, যে একেবারে শুরু থেকে ছিলেন না সে ও কি করবেন কতটুকু করবেন সেটা বলে দিব। আইনটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত পড়বেন যত পারবেন তত পড়তে ইচ্ছে করে। আর যখন আপনি বুঝতে পারবেন না যে কি করবেন পরীক্ষায় আমি কি করব, এটা যতক্ষণ বুঝতে পারবেন না ততক্ষণ আর এই পড়াশোনা করতে ইচ্ছে করে না। সে কারণেই ভাইয়া চাই আপনারা যে জিনিসটা পড়বেন ওখান থেকে কতটুকু পড়বেন এমসিকিউর জন্য, বেসিক্যালি এটা যাতে বুঝতে পারেন। এর বাইরে আমরা যদি বেশি কিছু পড়ি এগুলো আসলে মাথায় ধরে না, রাখা যায় না। যেমন এসআর একটা ভাইয়া সবসময় বলি, ভাইয়ার সাথে যারা দীর্ঘদিন থেকে পরিচয় তাদের সবাইকে বলি এসআর এক ছোট ওয়াই, মাত্র 57টা সেকশন। তাইলে আপনার এই 57টা সেকশন, প্রত্যেকটা সেকশনের হেডলাইন আপনাকে ছোট একটা শব্দ ধরে জানতে হবে। হ্যাঁ আমি 5টা সেকশন পারি না, এইটা বড় কোনো মিস্টেক নেই আমাদের জন্য, এবং ওই 5টা সেকশন ধরে নিবেন তেমন গুরুত্বপূর্ণ না। এখন আপনি এক সপ্তাহ পড়ার পরে দেখতেছেন 5টা সেকশন পারেন না, যখন ওই 5টা সেকশনও পরবর্তী 14 দিন একটু খেয়াল রাখবেন তখন আপনি অটোমেটিকলি ওই 5টাও পেরে যাবেন। যেহেতু 57টা সেকশন, 57টা সেকশনের মধ্যে আবার 45 থেকে 51 ওখানে মনে হয় 7টা সেকশন, এই 7টা সেকশন বাতিল। তাহলে আমাদের মোটামুটি জানতে হচ্ছে 50টা সেকশন নিয়ে। 50টা সেকশনের 5টা সেকশন তেমন গুরুত্বপূর্ণই না, ওইগুলো না জানলেও কোনো সমস্যা নেই। এরপরে বাকি 20টা সেকশন আছে, শুধু হেডলাইনটা জানলেই হয়ে যায়। তারপরে বাকি 15টা সেকশন আছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি, এসআর অ্যাক্ট হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই সুনির্দিষ্ট প্রতিকারটা হচ্ছে কি, যদিও বা এই কথা নিয়ে আইনবিদদের মধ্যে একটু তর্ক বিতর্ক আছে, একতলাপ আছে, এক একজন এক এক কথা বলে সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে।
তবে অধিকাংশের মত হলো আপনার সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে এটা, বাদী আরজিতে যে দাবিগুলো করে আদালত যদি সেই দাবিগুলো মঞ্জুর করে সেটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। যদিও বা অনেকে এটা তেমন স্বীকৃতি দিতে চায় না কয়েকজনে, কিন্তু বোঝার জন্য এই জিনিসটা পারফেক্ট। আপনি সুনির্দিষ্ট প্রতিকার কি এটা বোঝার জন্য এই জিনিসটা পারফেক্ট। প্রতিকার তো আমরা সবাই বুঝি, আর যে কারণে আমি মোকদ্দমাটা দায়ের করছি ওই কারণে যদি প্রতিকার গুলো চাই এটাই হচ্ছে প্রতিকার। আমি কি কি প্রতিকার চাচ্ছি এটা হচ্ছে প্রতিকার। তাহলে যে প্রতিকার গুলো চাইলাম ওই প্রতিকার যদি দেওয়ানি আদালতে দিয়ে দেয় ওইটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। আমাকে নির্দিষ্ট করে ওই প্রতিকার গুলো দিয়ে দিছে। এখন যারা আপনার দ্বিমত পোষণ করে তাদের কথা হলো সবগুলো তো নাও দিতে পারেন। এখন আমার কথা হচ্ছে সবগুলো দেয় নাই, ওকে ফাইন, যেগুলো দিছে ওইগুলো তো সুনির্দিষ্ট প্রতিকার, ওইগুলো তো আদালত সুনির্দিষ্ট ভাবে দিয়ে দিছে। তাইলে এই কথা আবার পরীক্ষায় আসবে না, শুধু আমরা বোঝার জন্য বলা সুনির্দিষ্ট প্রতিকার কোনগুলো। তো এসআরএক মনে রাখবেন, এসআরএক ইংল্যান্ডের ইকুইটি ল থেকে এটার সৃষ্টি হয়েছে। ইকুইটি ল তে আমরা প্রথম পর্বে পড়ছিলাম ন্যায়পরায়তার আইন। এই ন্যায়পরায়তার থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইন সৃষ্টি হয়েছে এবং এটা দি নিউ ইয়র্ক একটা আছে আইন ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের, ওই আইনকে অনুসরণ করে এটা রচনা করছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে এটার ধারা বলছি কয়টা? টোটাল 57টা ধারা। ধারা 57টা হলে কি হবে, দেওয়ানি কার্যবিধিতে আমরা যে মামলাগুলো করি তার বেশিরভাগে আলোচনা আছে এসআর অ্যাক্টে। সে কারণে এসআর অ্যাক্টটা সিভিল প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটার কিছু কিছু বিষয় দেওয়ানিতেও যেমন আলোচনা আছে তামাদিতেও আলোচনা আছে। সে কারণে এসআর অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল প্র্যাকটিসের জন্য। সিভিলে যে মোকদ্দমাগুলো হয় সেগুলোর মূল কথাবার্তা, সার কথাবার্তা আছে এই এসআর অ্যাক্টে। তো আমরা যারা প্রথম পর্বে এসআর অ্যাক্ট ভালো মতো করি নাই তাদের জন্য একটু শুরুতে কঠিন বলে মনে হয়, তবে দুই একবার পড়ার পরে এরপরে যদি উদাহরণগুলো বুঝেন তাহলে এসআর অ্যাক্টের মতো সোজা জিনিস আর নেই। একটা জিনিস বৈচিত্র্যময়, এসআর অ্যাক্টটা আরেকটা জিনিস বৈচিত্র্যময় কি আপনারা আস্তে আস্তে লিখতে পারেন এসআর অ্যাক্ট থেকে। এইটা সেই বৈচিত্র্যময় ব্যাপারটা হচ্ছে অন্যান্য সবগুলো আইনে অধ্যায় শুরু হয় প্রথম সেকশন থেকে, কিন্তু এসআর অ্যাক্ট এক ধরনের ব্যতিক্রম। 1 থেকে 7 ধারায় বলছে প্রাথমিক বিষয় সম্পর্কে আলাপ আলোচনা। এরপরে 10টা অধ্যায় এসআর অ্যাক্টে, সেটা শুরু হয় 8 নম্বর সেকশন থেকে। প্রথম অধ্যায় শুরু হয় 8 নম্বর থেকে 11তে আপনার ওই পুনরুদ্ধার সম্পর্কে বলা, সম্পত্তি পুনরুদ্ধার সম্পর্কে বলা আছে প্রথম অধ্যায়ে। সেকশন হলো 8 থেকে 11। দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কে বলা আছে দ্বিতীয় অধ্যায়ে। এই অধ্যায় হচ্ছে 12 থেকে 31 সেকশন, 12 থেকে 30। এই 12 থেকে 30-এর মধ্যে বলা আছে আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন নিয়ে। এটাই সবচেয়ে বড় অধ্যায়, যদিও এখানে গুরুত্বপূর্ণ সেকশন হলো বেসিক্যালি 2টা। এখানে গুরুত্বপূর্ণ সেকশন কয়টা? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের 2টা। একটা হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কখন পাওয়া যাবে, আর একটা হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কখন পাওয়া যায় না, কখন মঞ্জুর করা হয় কখন না মঞ্জুর করা হয়, কখন মঞ্জুর করে কখন প্রত্যাখ্যান করে, সেম কথা। এরপর আমাদের অন্য ভাষায় বলে চুক্তি প্রবলের মামলা। এই চুক্তি প্রবলের মামলা সম্পর্কে বলা আছে 12 ধারায় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কারো প্রশ্ন না থাকলে আমরা সবাই মিউট হয়ে শুনি। চুক্তি প্রবল স্যার, কি বললেন? চুক্তি প্রবল? হ্যাঁ, চুক্তি প্রবলের মামলা বলে এটাকে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবল। আপনারা নদীতে দেখিয়েন 113 অনুচ্ছেদ যেটা আছে ওইটাতে দেওয়া আছে চুক্তি প্রবলের মামলার জন্য, মোকদ্দমার জন্য অনুমোদন হচ্ছে 1 বছর। 113 কি স্যার? 113 অনুচ্ছেদ বাংলাদেশ।
তো যা হোক, এরপর হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে হচ্ছে দলিল সংশোধন, 31 থেকে 34 চারটা ধারা। এই চারটা ধারা নিয়ে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে বলতেছে দলিল সংশোধন নিয়ে আলাপ আলোচনা। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে চারটা ধারা, 35 থেকে 38। এই চারটা ধারাই বলছে চুক্তি রদ সম্পর্কে কথাবার্তা, কোন কোন চুক্তিগুলো রদ করে দিবে আদালতে বা কখন চুক্তি রদ করবে। এই চারটা ধারায় এই কথাবার্তাগুলো বলছি। এরপরে বলা আছে আমাদের দলিল বাতিল নিয়ে কথাবার্তা। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। ওখানে মাত্র 3টা সেকশন। সে সেকশন গুলো হচ্ছে আপনার 39, 40, 41। এটা নিয়ে হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে 2টা সেকশন, 43, 42, 43। এই 2টো সেকশন নিয়ে ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায়ে হচ্ছে একটা সেকশন। সপ্তম অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে হচ্ছে আপনার একটা সেকশন। সে একটা সেকশন হচ্ছে রিসিভার নিয়োগ নিয়ে। এটা হচ্ছে অষ্টম অধ্যায়। এরপরে হচ্ছে আমাদের নবম অধ্যায়। সপ্তম স্যার, সপ্তম কোনটা বললেন? হয়ে গেল। 44 তো রিসিভার নিয়োগ, এটা কি অষ্টম অধ্যায়? এইটা অষ্টম হওয়ার কথা তো। 44 রিসিভার, এটা মনে হচ্ছে। সপ্তম কোনটা তাহলে? ষষ্ঠ ভাইয়া, আচ্ছা দাঁড়ান। ষষ্ঠ দেওয়া। হ্যাঁ, সপ্তমে হচ্ছে রিসিভার নিয়োগ। ভেরি গুড। সপ্তমে হচ্ছে রিসিভার নিয়োগ। ওই শেষে গিয়ে আপনার নিষেধাজ্ঞায় গিয়ে 2টো অধ্যায়। সপ্তমে হচ্ছে রিসিভার নিয়োগ, অষ্টম বাতিল। তাইলে আমাদের প্রথম অধ্যায় হচ্ছে 8 থেকে 11, দ্বিতীয় অধ্যায় হচ্ছে 12 থেকে 30, তৃতীয় অধ্যায় হচ্ছে আপনার 31 থেকে 34, চতুর্থ অধ্যায় হচ্ছে 35 থেকে 38, পঞ্চম অধ্যায় হচ্ছে 39 থেকে 41। স্যার, চতুর্থ অধ্যায় কত বললেন? চতুর্থ অধ্যায় হচ্ছে আপনার 35 থেকে 38। 35 থেকে 38, চতুর্থ অধ্যায়। এরপরে হচ্ছে আপনার সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে একটা সেকশন, অনলি ওয়ান, 46। অষ্টম স্যার, আমি পঞ্চমটি বলুন স্যার। পঞ্চমটা 39 থেকে পঞ্চমটা হচ্ছে আপনার 39 থেকে 41। এগুলো আবার বলবো আলোচনার মাঝখানে। আপনাদের যাদের গ্যাপ যাবে তারা পরবর্তীতে আবার লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় অধ্যায় কি বলছিলেন স্যার? প্রথম তো 8 থেকে 11, দ্বিতীয় অধ্যায় প্রথমে 8 থেকে 11, জি। দ্বিতীয়ত হচ্ছে 12 থেকে 30। লিখছেন সবাই? জি ভাইয়া, লিখছি। তারপরে হচ্ছে তৃতীয় হচ্ছে আপনার 31 থেকে 34। একে লিখেন, প্রথম অধ্যায়ে লিখেন বিষয়বস্তু হচ্ছে সম্পত্তি পুনরুদ্ধার। প্রথমের বিষয়বস্তুটা কি? সম্পত্তি পুনরুদ্ধার। সেটা স্থাবর সম্পত্তিও হতে পারে, সেটা অস্থাবর সম্পত্তিও হতে পারে। তবে আমরা মনে রাখবো প্রথম 2টা ধারা হচ্ছে স্থাবর সম্পত্তি, 8, 11, 8, 9, আর 10, 11 হচ্ছে অস্থাবর সম্পত্তি। তারপরে হচ্ছে কিছু বলছেন? বলতেছি আপনার প্রথম অধ্যায় সম্পত্তির দখল পুনরুদ্ধার নাকি স্যার? হ্যাঁ, সম্পত্তির দখল পুনরুদ্ধার না, শুধু সম্পত্তি পুনরুদ্ধার। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে সম্পত্তি পুনরুদ্ধার। স্যার, স্যার প্রথম অধ্যায় 1 থেকে 11। 8 থেকে 11, 8 থেকে। আর দ্বিতীয় অধ্যায় 12 থেকে 30। 12 থেকে 30, তৃতীয় অধ্যায় 31 থেকে 34। 34। ভেরি গুড। তারপর আর চতুর্থ অধ্যায় স্যার 35 থেকে 35 থেকে 38। হ্যাঁ, চতুর্থ অধ্যায় আমাকে বলতে দেন, আপনারা সবাই বলিয়েন না। যিনি প্রশ্ন করতে গ্রুপে প্রশ্ন করতে দেন, একটা পোস্ট আমাকে দিয়েছিলাম। দিতে দেন। ঠিক আছে। তারপরে হচ্ছে 35 থেকে 38, চতুর্থ অধ্যায়। জি স্যার, পঞ্চম অধ্যায়
আপনার এটা ইয়ে থেকে আপনারা গোলায় ফেলতেছেন আমাকে। ওইটা পঞ্চম অধ্যায় হচ্ছে আপনার 39 থেকে 41। বিষয়বস্তু কি 39 থেকে 41? বিষয়বস্তুটা কি? দলিল বাতিল। এরপরে চুক্তিরত নিয়ে লিখছেন, এর আগেরটা হচ্ছে চুক্তিরত। তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু কি স্যার? তৃতীয় আর দ্বিতীয়? দ্বিতীয় হচ্ছে আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ভাইয়া আমি এই সম্পূর্ণটা লিখে গ্রুপে একটা লেখা দিয়েছিলাম, একদম ডিটেলস লেখা যায় কত থেকে কত ধারা, কোনটা কোন অধ্যায় আর কোন অধ্যায়ের বিষয়বস্তু কি, যাদের সমস্যা আমার মনে তারা একটু মিলিয়ে নিতে পারেন গ্রুপের লেখাটা। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। যারা আপনার লিখতে পারতেছেন না, আসলে ওই লিখাটা কষ্টকর। ভাইয়া আমি লিখে দিছি, আপনি একটু চেক দিতেন শুধু। সবাইকে বলতেছে আপনাদের লিখাটা যে নোটটা দিব সেটা গ্রুপে দিয়ে দিব, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কারণ লিখতে গেলে আপনাদের দেরি হয়ে যাবে। এগুলো আপনাদের গ্রুপে আরো বিস্তারিত আমি আলোচনা করবো। আমি বুঝতে পারছি আপনারা কারা। প্রথম পর্বের গ্রুপে SRX নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। 2টা থেকে 3টা ক্লাস নিব। আপনাদের অরিট হওয়ার মতো কোনো কিছু নেই, ঠিক আছে? তবে পুরো আইনটা একটু সামারি করে দিই, আপনারা শুনেন, ঠিক আছে? পুরো আইনটা সামারি করে দিই, আপনারা শুনেন। এরপর হচ্ছে আপনার ওই আমরা পর্যন্ত গেছিলাম, রিসিভার নিয়ে পর্যন্ত গেছিলাম। এটা হচ্ছে আপনার অষ্টম সপ্তম অধ্যায়ে। এরপর অষ্টম অধ্যায় বাতিল। নবম অধ্যায়ে হচ্ছে নিষেধাজ্ঞা নিয়ে কথাবার্তা, সাধারণ নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপার। ওখানে 2টা সেকশন, সাধারণ নিষেধাজ্ঞায় 2টা সেকশন, একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে 53। এরপরে দশম অধ্যায় যেটা, ওইটা হচ্ছে 54, 55, 56, 57, 4টা সেকশন নিয়ে আপনার দশম অধ্যায়। ওখানে বলছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে কথাবার্তা। এরপরে লিখেন, আপনাদের গ্রুপগুলোতে আমি ইম্পর্টেন্ট সেকশন গুলো দিয়ে দিছি। সে SRX এর ইম্পর্টেন্ট সেকশনের মধ্যে একটু সবাই মিউট হয়ে শুনেন। যারা মিউট আছেন ওনারা মিউট হয়ে শুনেন। ভেরি গুড। তাহলে এরপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ধারা যেগুলো আছে, এগুলো হচ্ছে 1 নাম্বার ধারা, প্রাথমিক বিষয়। মনে রাখবেন যে কোনো আইনের প্রাথমিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 5টা উপায়ে প্রতিকার দেওয়া যায়, সুনির্দিষ্ট প্রতিকার 5টা উপায়ে দেওয়া যায়। ধারা 5, বিষয়বস্তু 5। তারপরে গুরুত্বপূর্ণ হলো 8, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। এরপর হচ্ছে ধারা 9, দখলচ্যুত ব্যক্তির মামলা বা স্থাবর সম্পত্তি থেকে যিনি সত্ত্ব নেই, বারাটিয়া ইজারাদার, তাকেও দখলচ্যুত করছে, সে ব্যক্তিও মামলা করতে পারবে। এটা হচ্ছে 9 নাম্বার ধারায়। 12 নাম্বার ধারায় হচ্ছে 4টি ক্ষেত্রে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিতে পারে। এটা হচ্ছে ধারা 12। কি করে? আপনার 4টা ক্ষেত্রে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে, ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করে, ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করে। কি করবে? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিতে পারে। এবং চুক্তি প্রবলের মোকদ্দমা যেটা বলি, এই 8 ধারা 12 ধারা অনুযায়ী বাদী চুক্তি প্রবলের মোকদ্দমা করতে পারে 4টা ক্ষেত্রে। এরপরে ঠিক তার বিপরীত কথা হচ্ছে 12-এর বিপরীত 21 ধারায়। 21 ধারায় বলতেছে 8টা ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না, মঞ্জুর করবে না, না মঞ্জুর করবে। ওই ক্ষেত্র হচ্ছে 21 ধারা অনুসারে 8টা। তারপর পর্ব আমরা 21-এর কতে। 21-এর কত হচ্ছে আপনার অরেস্ট্রিকৃত অলিখিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। এটা যখন 2005 সালে রেজিস্ট্রেশন আইন কার্যকর হয়, এরপর আর অলিখিত অরেস্ট্রিকৃত চুক্তি আপনার সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন দিবে না। এটা হচ্ছে 21-এর ক। মনে রাখবেন SRX-এ ক দিয়ে সেকশন আছে 2টা, একটা হচ্ছে 21-এর ক আর একটা হচ্ছে 27-এর ক। 27-এর কত বলতেছে আপনার ইজারা চুক্তি যেগুলো
সেগুলো আংশিকভাবেও কার্যকর করা যায়। শুধু মনে রাখবেন এতটুকু 27-এর পথে, বিস্তারিত কোনো কিছু জানার দরকার নেই, শুধু হেডলাইনটা। এরপরে 22 হচ্ছে স্যার হেডলাইনটা একবার বলেন 27 ক। 27-এর ক হচ্ছে ইজারা চুক্তি যেগুলো আছে, ইজারা বুঝেন, লিজ স্যার নেওয়া। বুঝি লিজ নেওয়া। এই যে মনে করেন শুরুতে তো বলি, আপনি একটা দোকান ভাড়া দিছেন, এই ভাড়া নিছেন না, এই যে বাটিক বুটিক্সের সব করার জন্য ভাড়া নিছেন না, এইটা সাধারণত ভাড়া হিসাবে চিহ্নিত হয়। এখন মনে করেন আপনি একটা পুকুর নিলেন, মাছ চাষ করবেন ধরো 2 বছর 3 বছরের জন্য, ওইটাকে বলা হয় লিজ নেওয়া। ওই সম্পত্তি হচ্ছে লিজ নেওয়া, ঠিক আছে? জি এরপরে মনে করেন এই যে সিলেটের চা বাগান, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। পাবনা কোথায় পড়ছেন? চলন বিলিয়ে? হ্যাঁ সদর হাসপাতাল কাছে। সদর পাবনা হাসপাতালের কাছে। এমনি জি। চলন বিল কি পাবনাতে পড়ছে? জি স্যার। চলন বিল কি পাবনা জেলায় পড়ছে? হ্যাঁ ওটা চলন পাবনা। মাশাআল্লাহ, ভেরি গুড। চলন বিল ওখানে কি করে জানেন? বিলের মাছ চাষ করে। মাছ চাষ করে। ভেরি গুড। ইজারা নিয়ে মাছ চাষ করে, এলি যারা বুঝছেন তো। এখন ওই ইজারার আংশিক চুক্তি, আংশিক ইজারাও সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে, এটা বলা আছে 27-এর পথে। আচ্ছা আচ্ছা। এরপরে 22 নম্বরে হচ্ছে আপনার ইনহেরেন্ট পাওয়ার নিয়ে আলোচনা, ডিসক্রিশনারি পাওয়ারটা নিয়ে আলোচনা করছে আপনার ইয়েতে, তাছাড়া একটা 22 নম্বর সেকশন। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 31 নম্বর সেকশন, দলিল সংশোধন নিয়ে কথাবার্তা। 31 হচ্ছে দলিল সংশোধন। এরপরে 10 নম্বর সেকশন কি বললেন স্যার? স্যার এটা 10 নম্বর সেকশন। 10 বলি নাই, 10 বলার দরকারও নাই, ঠিক আছে? 10 বলি নাই, বলার দরকারও নাই। এরপরে হচ্ছে 35 নম্বর সেকশন, এটা হচ্ছে চুক্তিরত নিয়ে কথাবার্তা। ওখানে বলতেছে বিচারপূর্বক চুক্তিরত। তাইলে ভারত বলছে আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর 35-এ গিয়ে বলতেছে কোন কোন ক্ষেত্রে এই চুক্তিগুলো রদ করে দিবে, আদালতে রদ করবে, ঠিক আছে? এখানে দেখেন সূক্ষ্ম কিছু কথাবার্তা ভিন্ন ভিন্ন ভাবে বলে। এখানে চুক্তির বেলায় আসি বলতেছে রদ, এরপরে 39 নম্বর সেকশনে গিয়ে বলতেছে দলিল বাতিল। ওখানে কিন্তু দলিল রদ বলে না, বা 35-এ গিয়ে চুক্তি বাতিল বলে না, 35-এ গিয়ে বলে চুক্তি রদ। এই বাতিল আর রদ দুটো শব্দের জন্য অনেক ছেলে পরীক্ষায় খারাপ করে। এরকম আপনার গতবারও হয়েছিল, 22 সালে কি 20 সালেও হয়েছিল, এই রদ আর বাতিল এই দুটো শব্দ নিয়ে। অনেকে মনে করে এটা বাতিল। 35-এর বেলায় আসলে যখন 35 হবে তখন হবে রদ, আর যখন 39 হবে তখন হবে বাতিল, দলিল বাতিল। ভাইয়া রদ আর বাতিলের মূল পার্থক্যটা কোথায়? আসলে রদ আর বাতিলের মধ্যে পার্থক্য নেই। হ্যাঁ, আমার তো সেটাই বলতে চাই। রদ মানে তো ভেঙে দেবো। দেওয়ানি কার্যবিধির, ভাইয়াকে বলতে দেন, দেওয়ানি কার্যবিধির 11 নম্বর বিধি যেটা আপনাদেরকে পড়াইছি একটু আগে, সে 11 নম্বর বিধি যদি 11 নম্বর বিধি যদি তাকান, রুলস 11 যদি তাকান, ওখানে আপনার কি বলছে? ইংলিশে বলছে রিজেকশন। এই রিজেকশনের বাংলা প্রতিশব্দ 5-6টা। রিজেকশনের বাংলা প্রতিশব্দ কয়টা? 5-6টা। প্রত্যাখ্যান, নাকচ, খারিজ, বাতিল, রদ। এরপর আমরা যে ইনহেরেন্ট পাওয়ার পড়ি বা ডিসক্রিশনারি পাওয়ার পড়ি, এটারও আপনার 5-6টা শব্দ প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। সে 5টা শব্দ হচ্ছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, সহজাত ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা। যেটাই বলবে বলুক, ইনহেরেন্ট পাওয়ার, ডিসক্রিশনারি পাওয়ার সবগুলো একই, কিন্তু গিয়ে এই বাতিল আর রদ নিয়ে আলাদা হতে পারে। সে কারণে আপনাদেরকে সতর্ক করে দেওয়া। যখন চুক্তির বেলায় আসবে মনে রাখবেন, চুক্তির বেলায় যখন আসবে তখন ইউজ করে রদ, আর যখন দলিলের বেলায় আসে তখন হয়ে যায় সেটা। বুঝতে পাইছেন? জি স্যার, এটাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে রদ আর বাতিল একটার জায়গায় একটা বসালে যে কি হয়, বা
সিরিজে প্রবলেম হয় এটা বুঝতে চাইছিলাম। বসাবেন চুক্তির বেলায় আসলে রদ, আর যখন দলিলের বেলায় আসবে তখন হয়ে যাবে এটা বাতিল। যা হোক, এবার আমরা নেক্সটে যাই। এই 39 হচ্ছে দলিল বাতিল নিয়ে কথাবার্তা। 39 দলিল বাতিল। এরপরে 42 হচ্ছে ঘোষণামূলক মুকদ্দমা। 42 কি আমাদের ঘোষণামূলক মুকদ্দমা, এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে 44 হচ্ছে আপনার রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার নিয়োগ। এরপরে 52টা বলতেছে আপনার নিরোধক প্রতিকার মঞ্জুরের উপায়। কয়টি উপায়ে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়? ওখানে বলতেছে 2টি উপায়ে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। সেই উপায়গুলো কি কি? অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এরপরে কত নম্বর সেকশন স্যার এটা? এটা হচ্ছে 52। নোট দিব আপনাদেরকে, সমস্যা নাই, আপনারা শুনতে থাকেন। ওই আমিন আপা নোট করতেছেন, উনি নোট দিয়ে দিবেন। গ্রুপগুলোতে দিব, আমি রাহেন ভাইয়ের গ্রুপ যেটা আছে ওইটা তো রাহেন ভাইকে পাইয়া এই নোটটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের 53তে বলছে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। তো মনে রাখবেন 53তে যদিও বা অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা বলছে, ঠিক আছে, ভিতরে চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও দিয়ে দিছে। হেডলাইনে লেখা আছে শুধু অস্থায়ী নিষেধাজ্ঞা, আর ভিতরে কি করছে? চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়েও সংজ্ঞাটা দিয়ে দিছে। এটা হচ্ছে আপনার 9ম অধ্যায়, যেটাকে বলা হচ্ছে সাধারণ নিষেধাজ্ঞা। এরপরে বলতেছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ওই অধ্যায়ে, 10ম অধ্যায়ে, শেষ অধ্যায়ে। ওখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার 54 নাম্বার সেকশন, 56 নাম্বার সেকশন। 54টা বলতেছে কি আপনার যে সমস্ত ক্ষেত্রে বা 5টা ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, আর 56টা বলতেছে 11টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, আর না মঞ্জুর করবে, প্রত্যাখ্যান করবে। তাইলে মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে 1, 5, 8, 9, তারপরে হচ্ছে আপনার 12, 21, এরপরে বলছি 21-এর A, 22, ওইদিকে হচ্ছে 31, 35, তারপর 39, 42, 44, 51, 52, 54, 56। আমাদের গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে বেসিক্যালি 17টা। এই 17টা সেকশন পড়লে ইনশাল্লাহ আপনারা যে কোনো পরীক্ষায় মোটামুটি ভালো করতে পারবেন। রিটেন প্লাস এমসিকিউ সবগুলোর ক্ষেত্রে এই সেকশনগুলো লাগবে, এবং এখান থেকে যে প্রশ্নগুলো হয় হতে পারে এবার সেগুলো নিয়ে ছোটখাটো করে আলোচনা করি। আপনারা মনোযোগ দিয়ে নিয়ে শুধু শব্দ করবেন না। আপন নোট দিবে, আপনার দিতে বিরক্ত হলে ভাই ও নোট দিবে, আপনাদেরকে কোনো সমস্যা নেই। ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ ওই যে বলেন। 52 পরে আর আমি শুনি নাই, শুধু আমাকে বিধিগুলো বললে হবে। বলতেছি 52 পরে আর শুনতে নাই। আচ্ছা ঠিক আছে, বললে হবে। বলতেছি আপনার 53। আসাদুজ্জামান ভাইয়ের কথা শেষ হলে ওনাকে মিউট করতে বলেন। আচ্ছা আসাদ ভাই একটু মিউট হয়ে শুনেন। ময়মনসিংহের আসাদ ভাই হালুয়াঘাট, আপনি মিউট হয়ে শুনেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। শব্দ না হয় মতো ভেরি গুড। এরপর হচ্ছে 53, 53-র পর হচ্ছে 54 আর 56, 52, 53, 54, 56। এইগুলো যখন এখন আলোচনা করব তখন আবারও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মাঝখানে যখন একটা কথা বলছেন আপনি আপনার পরিচয়টা দেন, আমরা আরো 2-1টা কথা আপনার কাছ থেকে শুনি। আপনি কোন ল কলেজে? আমি এরিকা বলছিলাম। জি এরিকা। ও সরি আপা। আচ্ছা যা হোক ভাইয়া, আপনাকে পরিচয় করে দিই। আমাদের এরিকা আপা হচ্ছেন মিরসরাই একটা হাই স্কুলের টিচার। উনি ইনশাল্লাহ এবার এমসিকিউ দিবেন, চেষ্টা করতেছেন মোটামুটি সেটা। তো টিচার হওয়া তো এরকম সময় সুযোগ পাচ্ছেন না উনি নিজে পড়াশোনা করার জন্য। আর এমন বদমাইশি করে রুটিনটা দিছে যাতে টিচারদের জন্য ঝামেলা আরো বেশি হয়ে যায়। সব স্কুল কলেজের পরীক্ষা ওই সময়ে দিছে এমসিকিউ পরীক্ষার রুটিন। তো যা হোক, আমরা পড়াশোনায় আসি, তকদিরে যা আছে তা হবে। আপনারা সবাই শুধু চেষ্টা করেন। আইনটা হচ্ছে এমন একটা জিনিস, আপনারা শুনলে এখানে আশ্চর্য হয়ে যাবেন।
যারা রিটেন পরীক্ষা দিবে এরকমও 2-1 স্টুডেন্ট আছেন, যারা এমসিকিউ দিবে বার কাউন্সিলের ওনারাও আছেন, যারা ফাইনাল দিবে ওনারাও আছেন, প্রথম পর্বের পরীক্ষার্থীরাও আছেন। তো সবার জন্য একটা কমন কথা বলেনি। আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রথম পর্বের স্টুডেন্ট এখানে জয়েন করছেন তারা এক ধরনের ভাগ্যবান। ভাগ্যবান কি রকম? আমরা স্যার এক প্রথম পর্বে পড়ি নেই, একটা টিম ছিল ভাইয়া, 2 মিনিট আপনাদের থেকে সময় নিই। একটা টিম ছিল, টিমটা হচ্ছে কি প্রথম পর্বের রেজাল্ট কাউন্ট করা হয় না, সে কারণে আমরা কেউ গুরুত্বপূর্ণ দিয়ে প্রথম পর্বে পড়াশোনা করতাম না। 1 2 নম্বর হচ্ছে এলএলবি তে ফাইনাল ও গিয়ে আমরা চিন্তা করি কি প্যারামাউন্ট গাইডও যদি আমরা পড়ি মোটামুটি সেকেন্ড ক্লাস পাই, আসলেই পাই, এটাও বাস্তব কথা না, এটাও বাস্তব। তবে মূল সমস্যা হয়ে যাচ্ছে আপনি যখন এর পরের স্টেপে যাবেন, আইদার জুডিশিয়ারি অর অ্যাডভোকেটশিপ এক্সাম, তখন কি হবে? তখন হচ্ছে এইভাবে যারা আমরা প্রস্তুতি নিই তাদের সৈন্য থেকে শুরু করতে হয়। আর মাশাআল্লাহ যারা আপনারা প্রথম পর্ব থেকে পড়ার জন্য চেষ্টা করতেছেন বা আমার কাছে পড়তেছেন তারা অনেক ভাগ্যবান। এইটা কি উপকার যে আপনাদের হবে সেটা এখন কেউ বলতে পারবেন না। ইনশাল্লাহ 4 বছর পরে 5 বছর পরে যখন আপনি ফাইনালে রেজাল্ট পাবেন, বার কাউন্সিলের জন্য প্রিপারেশন নিবেন, তখন বুঝতে পারবেন যে আপনারা কতটুকু আগায় গেছেন। অনেক ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের চাইতেও আপনারা অনেক বিষয়ে অনেক বেশি জানবেন। যারা 3-4 লাখ টাকা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করছে, তাদের অনেকের চাইতে আপনারা যে 3-4 হাজার টাকা খরচ করে প্রথম পর্বে পড়তেছেন, অনেক ক্ষেত্রে তাদের চাইতে ইনশাল্লাহ অনেক বেশি জানবেন। ভাই একেবারে লিখিত দিতে পারবো, এরকম স্টুডেন্টও পাইছি 6 লাখ টাকা দিয়ে এলএলবি করছে, নাম করা আপনার ইংলিশ ভার্সন ইউনিভার্সিটি থেকে, 2 কলম বাংলা লিখতে পারেন, ইংলিশ তো পারেই না, 2 কলম আপনার বাংলাও ঠিক মতো লিখতে পারে নাই। ইনশাল্লাহ আপনারা তাদের চাইতে অনেক ভালো করবেন, আপনারা অনেক ভাগ্যবান। এই প্ল্যাটফর্মে যে আপনারা যুক্ত হতে পারছেন আমি মনে করি আপনারা অনেক ভাগ্যবান। ভাইয়া দীর্ঘদিন থেকে চেষ্টা করছি, অনেক ক্ষেত্রে 2022 সাল থেকে, যে এলএলবির স্টুডেন্টরা যাতে একটু সচেতন হয়, এনইউর স্টুডেন্টরা তারা যাতে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ এখন এসে মনে হলো অনেক ক্ষেত্রে সফল, যে আপনারা প্রথম পর্ব থেকে চেষ্টা করতেছেন। তো এরপরে পড়াশোনায় আসি, এই চেষ্টা আপনি সফল হতে পারবেন কোন সময়ে? যখন আপনি কোন পরীক্ষার জন্য কতটুকু পড়বেন, আইনকে নিজের মতো করে যখন আপনি সাজাতে পারবেন। আমরা কি করি, প্রিয় সময় যখন কাটাই, প্রিয় মোমেন্ট যখন কাটাই, তখন কি করি, আমাদের পছন্দের গানগুলো গুনগুন করে এই গানের কলির মতো আওড়াই। আলহামদুলিল্লাহ আইনটা এমন একটা জিনিস, যখন আপনি আইন বুঝবেন, আইন পারবেন, তখন আপনার এই যে প্রিয় মোমেন্টে আইনগুলো কি গুনগুন করে আপনি চর্চা করতে থাকবেন। পৃথিবীর সবকিছু ভিক্টরি করবে, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা, এই যে কি জানি বলে যে ভাই বোন আত্মীয় স্বজন সবগুলো, কিন্তু একটা জিনিস আপনাকে ভিক্টরি করে না, সেটা কি কেউ বলতে পারবেন? বেঈমানি করে না কে? জ্ঞান, আর বই জি না, পরিশ্রম। 1 নম্বরে হচ্ছে আল্লাহ। শুনেন, 1 নম্বরে হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা, সে আপনি যতটুকু করতেছেন ততটুকু প্রতিদান উনি দিবেন, ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে বইয়ের চাইতো জ্ঞান, আপনার নলেজ যেটা, এইটা কখনো আপনাকে মিস দিবে না। 2টা জিনিস আপনাদেরকে বলি, এই যে মনে করেন আপনি ব্রেইনি স্টুডেন্ট, উনি টিউশনে গেলেন না, আপনার মর্যাদা আর যে ব্রেইনি না ওই স্টুডেন্টকে পড়ানোর অত বেশি যোগ্যতা রাখে না, তার মর্যাদা আকাশ পাতাল বেশ কম। তো যা হোক, অনেক কথাবার্তা বলছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি প্রথম ক্লাস হিসাবে। না ভাইয়া আমি নাই তো থামাচ্ছি। রায়হান বলছিলাম ভাইয়া ওই যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আজকে আপনার সাথে প্রথম ক্লাস করতেছে, তো আপনার একটু পরিচয় দিয়ে দিয়েন ওদেরকে। হ্যাঁ ঠিক আছে, আমি নিজে আপনার আসলে অত বড় কেউ কোনো কিছু না, আপনাদের মতো আইনের নগণ্য স্টুডেন্ট এখনো শিখি। আইন কেমন একটা জিনিস এটা শিখার কোনো
শেষ নেই। তবে একটা জিনিস চর্চা করতে চাই, এলএলবির স্টুডেন্ট যারা আছে অন্য ফোরামে এই কথা আপনারা বলিয়েন না, আমি বলছি বলে বা আমাকে কোট করে বলিয়েন না। এখানে কিন্তু দুইটা ধারা, এটা মনে রাখবেন, বর্তমানে দুইটা ধারা। সে একটা ধারার মধ্যে থেকে যায় যারা অনার্স পড়ুয়া তারা কিন্তু মনে মনে আমাদেরকে ছোট করে দেখে, যারা আমরা এনইউর স্টুডেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা এখন আমাদেরকে ছোট করে দেখে। এখন এই ছোট করে যাতে দেখতে না পারে, আমরা যাতে নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারি, সেই থেকে এই প্রয়াস, এই চেষ্টাটা মোটামুটি ওখান থেকে। আপনারা কখনো আদালত ইনশাল্লাহ অ্যাডভোকেট হিসাবে গেলে দেখবেন ওখানে এনভায়রনমেন্ট, ভাইয়া যেটা বলছি এগুলো অনেকাংশে এখন সত্যি। আমরা যদিও বা বলি বৈষম্য বিরোধী কথাবার্তা, কিন্তু বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যটা এমন ভাবে ঢুকে গেছে, এটা কল্পনার বাইরে। অ্যাডভোকেট হিসাবে যখন কোর্টে যাবেন, ওখানে আপনি আমি আরেকজন কিভাবে বৈষম্য শিকার, ওখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না। তো যা হোক, আমি মোটামুটি এই যে আপনাদের 2-3 বছরের সিনিয়র হব, 2019 সালে এলএলবি পাস করি, এরপরে 2023 সালে এমসিকিউ দেওয়ার সুযোগ হয়, এমসিকিউতে পাস করে, রিটেন ভাইবে ইনশাল্লাহ পাস করে 24 সালের মার্চের 9 তারিখে চট্টগ্রাম 10 কোর্টে এনরোল্ড হই। তো তারও আগে 2022 সাল থেকে ভাইয়া এলএলবির স্টুডেন্ট পড়াতাম। বিশেষ করে ধানমন্ডি ল কলেজের 8 থেকে 9 জন স্টুডেন্ট ভাইয়ের সাথে একসাথে পড়ে। ওনারা শুরু করেন ওই বিএসএ, মনে হয় 14-15 জন এলএলবির স্টুডেন্ট ছিল যারা 2021 সালের এলএলবি পরীক্ষায় পাশ করে। তার বেশিরভাগই আপার ভাইয়ার কাছ থেকে গতবার এমসিকিউতে পড়ছে। দুর্ভাগ্যবশত আসলে সে কেন খারাপ করছে ভাইয়া নিজেও বুঝতে পারিনি। একজন স্টুডেন্ট খারাপ করছে, এরা ধানমন্ডি ল কলেজের সাথে যারা পড়তো 14-15 জন, ওখান থেকে 8-9 জন এমসিকিউতে ভাইয়ের সাথে কন্টিনিউ করছিল। তার মধ্যে একজন স্টুডেন্ট একটু রেগুলার ছিল, উনি এখনো ক্লাসে আছেন। উনি বাদ আর বাকি সবাই এমসিকিউতে পাস করছেন। এরা রিটার্নও দিয়ে দিয়েছেন, আশা রাখি 2-1 জন রিটার্নও পাস করতে পারবে। আর এরিকা আপা, যিনি ওনার বান্ধবী, মাশাআল্লাহ মোটামুটি 2 মাস পরে এমসিকিউ পাস করছে, 2 মাসও পরে নাই ওইভাবেই। উনিও অনেক ভাগ্যবান, উনিও দীর্ঘদিন ভাইয়ার ফ্রি ক্লাসগুলো করতেন। ভাইয়া তো শুক্রবারে, প্রতি শুক্রবারে ফ্রিতে ক্লাস নিতাম, ওই ক্লাসগুলো করছেন। তো যা হোক, আইনজীবী হিসাবে তেমন বড় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পড়াতে পারি। এটা এক মানুষের এক গুণ। আইনের স্টুডেন্টকে যারা যেভাবে না বুঝে, আইনের ভাষা মোটামুটি অন্য ভাষায় হলো ওই জিনিসটাকে সলভ করে দিতে পারি। এরপরে পড়াশোনায় আসি ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে শুক্রবারে যখন আপনাদের আলাদাভাবে ক্লাস নিব রাতে 10টায়, তখন আপনাদেরকে আর একটু পরিচয় দিব, বিস্তারিত কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সবকিছু হবে, আপনাদের আলাদাভাবে পরিচয়ও হব। কে কোন কলেজ থেকে এই প্ল্যাটফর্মে জয়েন হয়েছেন সবকিছু ইনশাল্লাহ ওই দিন জানবো। আমরা আজকে মোটামুটি এসার একটা গোছাই দিই আপনাদেরকে, বা সবাই যারা আছেন তারাও অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন যে এসার একটার আর গুরুত্বপূর্ণ কথাবার্তা কি আছে পরীক্ষায় আসার মতো, সেগুলো একটু বলে দিই। তো রায়হান ভাই কোন কলেজ থেকে? রায়হান ভাই আপনি ক্লাস চলতেছে, ভাইয়ের সাথে ক্লাস করি, পরে কথা হবে ইনশাল্লাহ। যা হোক, আমি এক বাক্য বলে দিই, রায়হান আপনার কিউবিসি কেন থাকবে? রায়হান ভাই ছিলেন আমাদের সিলেট ল কলেজের, উনিও এবার এমসিকিউ দিবেন। না, আমার জামালপুর ল কলেজে আরেকজন রায়হান আছে, তো ভাবলাম যে উনি কিনা। সমস্যা নেই। এবার আমরা পড়াশোনা করি। এইবার আমরা পড়াশোনায় আসি। ধারা 1 হচ্ছে আপনার 3টা জিনিস, ওখান থেকে ধারা 1 থেকে পড়বেন। এটা হচ্ছে মূল আইন। এই এসআর অ্যাক্ট হচ্ছে মূল আইন। মূল আইন কি? মূল আইন হচ্ছে আপনার যে আইনে সংজ্ঞা আর প্রতিকার দেয়া আছে, এটা হচ্ছে মূল আইন। এটা আপনার সর্বপ্রথম আইনে গিয়ে হয় ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির 15 তারিখে নাকি কত তারিখে, 7 তারিখে মনে হয়, 6 ফেব্রুয়ারি। এটা প্রথম প্রণীত হয় 6 ফেব্রুয়ারি না 7 ফেব্রুয়ারি 1877।
আর কার্যকর হয় এটা সোজা 1 মে শ্রমিক দিবসের দিন, 1 মে 1877। তাহলে এটা প্রণীত হয় আপনার 7 ফেব্রুয়ারি 1877 আমাদের বাসার মাসে। ফেব্রুয়ারি বাসার মাসে আমাদের এটা প্রণীত হয় ফেব্রুয়ারির। আর কার্যকর হয় 1 মে 1877। মোটামুটি সূচনাতে এই 3টা জিনিস গুরুত্বপূর্ণ। আর যেভাবে আপনাদেরকে চ্যাপ্টার গুলো করে দিছি, ভাগ করে দিছি, এরপরে সেকশন গুলো ভাগ করে দিছি, ওইভাবে পড়লে দীর্ঘদিন মনে থাকে। তারপর হচ্ছে 5 নম্বর ধারা 5-এ বলছিলাম যে 5টা বিষয়ে 5টা উপায়ে এই সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। তাইলে ধারা 5 উপায় হচ্ছে 5, ধারা 5 প্রতিকার হচ্ছে 5 ধরনের প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনে দিয়ে থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দখল গ্রহণ অর্পণ। দখল গ্রহণ অর্পণ। 2 নম্বরে হচ্ছে আপনার আদেশাত্মক নিষেধাজ্ঞা বা আদেশাত্মক আদেশ করে আদালতে। 3 নম্বরে হচ্ছে নিরোধক প্রতিকার, এই যে ইনজেকশন মারা রোগ হওয়ার আগে। নিষেধাত্মক প্রতিকার যেটাই বলবেন। 4 নম্বরে হচ্ছে ঘোষণামূলক প্রতিকার। 5 নম্বরে হচ্ছে ডিসিশন নিয়ে। তাহলে আমরা যে আগে চ্যাপ্টার গুলো ভাগ করে দিছিলাম, ওখান থেকে যদি এখানে একটু রিলে করে দিই। 4 নাম্বারটা কি বললেন? 4 নম্বর হচ্ছে ঘোষণামূলক প্রতিকার। এগুলো নোট দেওয়া হবে, আপনি অরিট্রেন না, আপনাদের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনা হবে, অন্তত পক্ষে 3টা ক্লাস নিব SR1 এবং স্যার আমি একটা বিষয় উপস্থাপন করি স্যার। বলেন। অনেক সময় দেখা যায় স্যার ওই আপনি যে পড়াচ্ছেন সেখান থেকে যদি আমরা প্রশ্ন করে ক্লিয়ার হইতে পারি তাহলে এটা বেশি ইফেক্টিভ হয়। আর আপনি যে নোট দিবেন স্যার, নোট তো স্যার অনেক সময় আমি সময় নাও পাইতে পারি। বলতেছি না, আমি আমারটা বলতেছি না, আমি কি বলি শুনেন, আপনি যে এটা রিয়েলাইজ করতে পারছেন এটা অনেক বড় বুদ্ধিমত্তার পরিচয়, ঠিক আছে? অনেকে এই জিনিসটা রিয়েলাইজই করতে পারে না। আমি কি বলতে স্যার ভার্চুয়ালি যদি আমরা এই কমিউনিকেশনের মাধ্যমে পড়াশোনাটা করি, হ্যাঁ এটা আপনাকে বলি, যাদের আবার এই ইচ্ছাগ্রহ আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার জন্য মুক্ত ভাইয়া, বিভিন্ন গ্রুপে ফেসবুক পোস্টে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেয়া আছে। আপনাদের যে কারো পড়ালেখা সংক্রান্ত যে কোনো সমস্যা, ঠিক আছে, সেটা SR1 হোক, সেটা অন্য কোনো অ্যাক্ট হোক, কোনো সমস্যা নেই। যে কেউ একেবারে মাগরিবের নামাজের 15-20 মিনিট পরে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কল দিবেন সরাসরি, কোনো সমস্যা নেই। আমার কাছে টাকা পয়সা দিয়ে পড়েন, টাকা পয়সা না দিয়ে পড়েন, সেটা কোনো সমস্যা নেই, সবাই টাকা পয়সা দিবে, এরকম কোনো কথা নেই। 1 2 নাম্বার, সবার টাকা পয়সা দেওয়ার সামর্থ্য আছে, এইটাও বড় কথা না। আইনের এমন অনেক স্টুডেন্ট দেখছি, বা আমার নিজের বেলায়ও বলি, আমরা যখন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কোর্টে গেছি তখন আপনার টাকা পয়সার ব্যাপারটা খুব দুরবস্থায় ছিল, যেটা বাস্তবেই সত্য। এবং বিভিন্ন গ্রুপগুলোতে যে জিনিসটা লেখালেখি হয় এগুলো কখনো মিথ্যে না। সে কারণে আপনাদের যে কারো পড়ালেখা সংক্রান্ত ব্যাপারে আপনারা একেবারে নির্দ্বিধায় মাগরিবের নামাজের 15 থেকে 20 মিনিট পরে আমাকে ফোন দিয়ে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন, যে জিনিসটা না বুঝেন সেটা। হ্যাঁ, তবে 2টা জিনিস বোঝার চেষ্টা করবেন, যে 2টা জিনিস, একটা হচ্ছে যে জিনিসটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 1, 2 নাম্বার হচ্ছে আপনার যেটা কোর্ট প্র্যাকটিসের জন্য গুরুত্বপূর্ণ। এই 2টা জিনিস থেকে প্রশ্ন আসে। আর অগুরুত্বপূর্ণ জিনিস যেগুলো, এগুলো 20% আসার সম্ভাবনা আছে পরীক্ষায়, 80% আপনি বাকি যেগুলো দিয়ে জানবেন সেগুলো দিয়ে ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করে নিতে পারবেন। এইবার সবাই শুনেন, আর কারো কথা শোনা হবে না। আমি SR1 শেষ করে দিই, আর আধা ঘন্টার মতো বা 25 মিনিট আপনাদের স্যার এটা কি আইনের নাম? হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইন। আচ্ছা আচ্ছা, SR1 পুরো ইয়াটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমার নাম্বার বিভিন্ন গ্রুপগুলোতে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 01859 301 427। আর আমার মেসেঞ্জার আইডি হচ্ছে সলিমুল্লাহ মামুন। স্যার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলুন তো। 01
859 859 301 301 427। আর এই প্ল্যাটফর্মে আরো একটা কথা বলেনি, আপনাদের যাদের সামর্থ্য আছে আইন নিয়ে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনা করতেছেন, ঠিক আছে, যাদের সামর্থ্য আছে তারা টিচাররা যা চায় তার চাইতে পারলে 2-1 টাকা বেশি দিবেন। তার কারণ হচ্ছে কি জানেন, সব টিচাররাই চেষ্টা করে 2-1 জন স্টুডেন্ট যারা গরিব আছে, মেধাবী, তাদেরকে ফ্রিতে পড়াতে। অনেকে লজ্জায় বলতে পারে না, অনেক আইনের স্টুডেন্ট সে লজ্জায় তার অভাবের কথা বলতে পারে না, তার পেটে ক্ষুধা, কিন্তু সে কি করতে পারে না, এই ক্ষুধার কথা বলতে পারে না। একজন শিক্ষানবিশ আইনজীবীকে ভাই কোর্টে গেলে 200-300 টাকা দে, তার গাড়ি ভাড়া কোথায়, তার দুপুরের খাবার কোথায়, 1 কাপ যে চা খাবে সে চা খাওয়ার টাকা কোথায়? এটা হচ্ছে আপনার বাস্তব একটা কথাবার্তা, অবাস্তব কোনো কিছু না। তো যা হোক, আমরা এরপরে পড়াশোনায় আসি। আপনারা প্রশ্ন যা বলছি ওই মাগরিবের পরে প্রশ্ন করবেন, এখন আধা ঘন্টায় মোটামুটি এসআরএক শেষ করে দিতে পারবো। আর মুখস্থ থেকে বলতেছি তো, না হয় খেয়ে হারাই ফেললে হয় কোনো গুরুত্বপূর্ণ জিনিস মিসিং হয়ে যাবে, আর না হয় কি হবে ভুল বলবো, এটা যাতে না হয়। তাইলে আমাদের মোটামুটি 5 নাম্বার দ্বারাই হচ্ছে 5টা উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। প্রথমে হচ্ছে দখল গ্রহণ অর্পণ, তারপর হচ্ছে আপনার আদেশাত্মক, নিষেধাত্মক, ঘোষণামূলক রিসিভার নিয়োগ। আদেশাত্মক, নিষেধাত্মক, ঘোষণামূলক রিসিভার নিয়োগ। 6 নাম্বার গুরুত্বপূর্ণ না, তবে মনে রাখবেন 6 নাম্বার হচ্ছে নিরোধক প্রতিকারের সংজ্ঞা, ডেফিনেশন অফ প্রিভেন্টিভ রিলিফ। 6 নাম্বারে শুধু এতটুকু পড়বেন। 7 নাম্বারে পড়বেন দণ্ডমূলক আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না, এটা এক্ষেত্রে প্রযোজ্য না। আমরা যে দণ্ডবিধি পড়ি, এই দণ্ডবিধির ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। 8 নাম্বারে শুধু পড়বেন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে কিসের মাধ্যমে? দেওয়ানি কার্যবিধি 1908 যে ধরনের সিস্টেমের কথা বলে দিছে, যে পদ্ধতির কথা বলে দিছে, ওই পদ্ধতি অনুযায়ী কি করতে পারবো? স্থাবর সম্পত্তির সত্ত্ব পুনরুদ্ধার করতে পারবো। এরপরে 9-8 কিছু বিপরীত কথাবার্তা বলা আছে। 9 নাম্বার সেকশন যখন পড়বো আমরা এই বিপরীত কথাবার্তাগুলো 8 নাম্বার সেকশনের সাথে মিলাই নিব। 9 হচ্ছে স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত ব্যক্তির মামলা। ওখানে দেখেন উজ্জ্ব রেখে দিছে এই মামলা কে করতে পারবে, দখলচ্যুত ব্যক্তি করতে পারবে, কিন্তু ওখানে সরাসরি বলে নাই সে কি মালিক নাকি ভাড়াটিয়া। আমরা পড়ার সময় পড়ব সে হচ্ছে ভাড়াটিয়া বা ইজারাদার। এইটা আপনার এসআর একটা ইমপ্লিমেন্ট কেন করছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কেন এই ধারা সংযোজন করছে, যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ধনী গরিবের প্রতি যাতে কোনো জুলুম না করে, আইনকে যেন নিজের হাতে তুলে নেন। এই যে আমি ভাড়া থাকি, ঘরে ভাড়া থাকি, আমার দেশের বাড়ি হলো চন্দনাইশ, ভাড়া থাকি আমি চট্টগ্রামের 2 নম্বর গেটে। আমাদের এক শিক্ষামন্ত্রীর কাছাকাছি বা চিটাগাং এর মেয়র যিনি ছিলেন মহিউদ্দিন চৌধুরীর কাছাকাছি ভাইয়া ভাড়া থাকি। এখন ব্যাপারটা হচ্ছে কোথায় থাকি এটা বড় কথা না, জমিদারে কি করলো, আমার অসম্মতিতে আমাকে বেআইনি ভাবে দখলচ্যুত করছে। সে আমাকে বলছে যে তোমার ভাড়াটিয়ার চুক্তিতে উল্লেখ আছে 2 মাসের মধ্যে নোটিশ দিলে বাসা ছেড়ে দিতে হবে। আমি তোমাকে বলে দিলাম তুমি 2 মাস পরে বাসা ছেড়ে দিবি, কিন্তু আমাদের এসআর একটা 9 নম্বর সেকশনে বলতেছে কি, সে শুধু মুখে বললে হবে না, আমার সম্মতি লাগবে। কি লাগবে? সে যেমন আমাকে প্রস্তাব দিছে ওই প্রস্তাবে আমি সম্মত কিনা, এখন আমার সুবিধা অসুবিধা তাকে দেখতে হবে। তাইলে আমি তাকে সম্মতি দিই নাই, সে আমাকে জোরে গায়ের জোরে দখলচ্যুত করতে পারবে না। ইনকেস যদি গায়ের জোরে দখলচ্যুত করে দেয় তাহলে আমি তার বিরুদ্ধে কি করতে পারবো, দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবো। আমাকে ওই সম্পত্তির মালিক হওয়ার প্রয়োজন নেই, এই ক্ষেত্রে আমাকে সম্পত্তির মালিকানার প্রমাণ দিতে হবে না, সত্যের প্রমাণ দিতে হবে না। আমি কি প্রমাণ দিব? আমি প্রমাণ দিব যে আমি তার ভাড়াটিয়া ছিলাম, এই সম্পত্তি আমার দখলে ছিল।
সেই ক্ষেত্রে আমি 9 ধারায় মামলা করতে পারবো। তাইলে এখানে 9 ধারার কি প্রমাণ দিতে হবে আমাকে? আমি দখলে ছিলাম, আমাকে বেদখল করছে, আমি প্রমাণ দিব সেটা। আর 8 ধারায় প্রমাণ দিতে হয় সে সত্যের মালিক, তার মালিকানা প্রমাণ দিতে হবে। তাইলে 9 ধারার সাথে 8 ধারার প্রথম পার্থক্য হচ্ছে 9 ধারায় প্রমাণ দিতে হয় দখল বেদখল, 8 ধারায় প্রমাণ দিতে হয় মালিকানা। এরপরে 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। এরপরে বলতেছে ভাই 9 ধারায় আপিল রিভিউ করা যায় না, প্রতিকার হিসাবে কোনো আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল রিভিউ করতে পারে না, শুধুমাত্র হাইকোর্টে রিভিশন করতে পারে। কি করবে 9 ধারায়? সংক্ষুব্ধ পক্ষ সরাসরি হাইকোর্টে রিভিশন করবে, কিন্তু 8 ধারায় কি করতে পারে? আপিল রিভিউ করতে পারে। 8 ধারায় আপিল রিভিউ করতে পারে। 8 ধারায় তামাদি সময় হচ্ছে আপনার 142 অনুচ্ছেদ অনুযায়ী 12 বছরের মধ্যে এই মামলা করতে হয়। সত্য পুনরুদ্ধারের মামলা করতে হবে 12 বছরের মধ্যে। আর 9 ধারায় মামলা করতে হয় তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে। তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে। এরপরে বলতেছে কোর্ট ফি নিয়ে কথাবার্তা। আমরা জানি কি মামলা করার জন্য, মামলা করার সময় কোর্ট ফি দিতে হবে। 9 ধারায় কোর্ট ফি দিতে হয় এড ভ্যালুরাম কোর্ট ফির সম্পত্তির মূল্য অনুপাতের অর্ধেক, আর 8 ধারায় কোর্ট ফি দিতে হয় সম্পত্তির মূল্য অনুপাতিক বা এড ভ্যালুরাম। সংক্ষেপে বললে 8 ধারায় যা কোর্ট ফি 9 ধারায় হচ্ছে তার অর্ধেক। এই হচ্ছে মূলত 8 ধারা এবং 9 ধারার বৈশিষ্ট্য, পার্থক্য যা বলবেন এগুলো আপনাদের জানা থাকতে হবে। এবং আগামীবার যারা প্রথম পর্বের পরীক্ষা দিবেন তাদের এই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা এবং 9 ধারার পার্থক্য। তাইলে আমরা যখন বৈশিষ্ট্যগুলো পড়লাম 8 ধারা 9 ধারা আমাদের মোটামুটি হয়ে গেল। এরপরে হচ্ছে 12 ধারা। 4টা ক্ষেত্রে কি করবে বলছিলাম? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে মঞ্জুর করবে। সে 4টা ক্ষেত্র কি? চুক্তিটা যদি হয় কোনো ট্রাস্ট সম্পত্তিভুক্ত, ট্রাস্টের সম্পত্তি সংক্রান্ত যদি কোনো চুক্তি হয় সেই ক্ষেত্রে। এরপরে 2 নম্বরে বলতেছে ভাই যদি আর্থিক ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড না থাকে। এটা আবার কি? আমরা যখন প্রথম পড়তাম এগুলো কি বলে? ক্ষতিপূরণ নির্ণয়ের আবার মানদণ্ড লাগে নাকি বা মানদণ্ড থাকে নাকি, এটাই নাকি বলে? আসলে পৃথিবীতে এমন কিছু কাজকর্ম থাকে ওইটা যদি সংগঠিত হয় তাহলে ক্ষতিটা কি পরিমাণ হয়েছে সেটা নির্ধারণ করা যায় না। আমার উস্তাদ উদাহরণ দিতেন, ওনার দাদার ছবিটা, যে ছবিটা খুব আদর যত্ন করে ওনার বাবা সংরক্ষণ করছেন, উনিও ছোটবেলা থেকে সংরক্ষণ করছেন। ওই ছবিটা কি করছে? প্রতিপক্ষ ঘাটটা দিছে মটকায়, ছবিটা বিকৃত করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এখন তাদের মনে যে ক্ষতি হবে এটা নির্ণয় করার কোনো মানদণ্ড আছে? এই যে আপনি যাকে পছন্দ করতেছেন, আপনি যাকে পছন্দ করতেছেন তার ছবিটা ফ্রেমে বদ্ধ রাখছেন, সেই ছবিটা কেউ নষ্ট করে ফেললো, তাহলে এক্ষেত্রে ক্ষতি কতটুকু হয়েছে এটা নির্ণয় করার মতো কোনো মানদণ্ড আছে? কোনো আদালতে পারবে এটা 5 টাকা ক্ষতি হয়েছে, 5 লাখ হয়েছে, 5 কোটি হয়েছে? আর মনের ক্ষতি যেটা হয়ে গেছে সেটা নির্ণয় করার কোনো মানদণ্ড নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ যদি অপর্যাপ্ত হয়, এমন একটা চুক্তি এটা আপনার কি করছে? ভঙ্গ হয়েছে, তাহলে তার পরিবর্তে যদি কোনো টাকা পয়সা দেয় সেটা পর্যাপ্ত প্রতিকার হবে না। এই যে আপনি একটা বিটা বাড়ি কিনতেছেন, কারো চুক্তিবদ্ধ হলেন, বাইনা চুক্তি হলো, সে কি করলো? সিটিং বাটফার উল্টাই গেছে। আপনি টাকাটা কিভাবে জোগাড় করছেন এই সম্পত্তি কেনার জন্য? দেখা গেল আপনার প্রিয়তমা স্ত্রীর স্বর্ণগুলা বিক্রি করে দিচ্ছেন, হয় না এরকম?
বললেন আর কি, ভাই তোমারও 2 ঘন্টা জায়গা দিব, আমি 4 ঘন্টা কিনতেছি, তোমার থেকে স্বর্ণ নিলে কি হবে, তোমাকেও 2 ঘন্টা ওখানে রেস্টই দিব, তুমি টেনশন নিও না। এরপরে সারা জীবনের এফডি আর ব্যাংকে জমানো টাকা সবগুলো দিলেন, তাও কুলাই না। আত্মীয় স্বজন যারা ধনী আছে, সিলেটের, লন্ডন, আমাদের চিটং এর দুবাইওয়ালা, তাদের কাছ থেকে কিছু বাদ দেনা নিলেন, তাও কাভার করে না। এরপরে গেলেন কোথায়, এনজিওতে, ব্রেক, আশা, কোডেক, এগুলোতে গিয়ে লোন নিলেন। সবকিছু টাকা পয়সা নেওয়ার পরে, তাকে টাকা দেওয়ার পরে সে গেছে উল্টাইয়া, আরেকজনের থেকে বেশি দাম পাইছে। তাইলে আপনার ক্ষতি যেটা হয়েছে হবে, সেটা যদি আর্থিক ক্ষতিপূরণ দেয়, সে এটা কি পর্যাপ্ত হবে? এই ক্ষেত্রে ওইটাও পর্যাপ্ত হবে না, অপর্যাপ্ত হবে। সেই ক্ষেত্রে আদালত সরাসরি বলে দিবে কি, যে তুমি এত বেশি কিছু জানি না, তুমি একে তো সম্পত্তি বিক্রি করার কথা বলছো, টাকা পয়সা নিয়ে নিছো, কিছু নিছো, বাকি টাকা দিলে তুমি সম্পত্তিটাকে বুঝাই দিবি। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার আর্থিক ক্ষতিপূরণে পাওয়া যাচ্ছে না। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাও নাই, কোন আর্থিক ক্ষতিপূরণও পাচ্ছে না। সেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতে দিয়ে দিবে। তাইলে মূল কথা হচ্ছে আপনার ট্রাস্টের সম্পত্তি আর্থিক ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড নেই, আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে, এরপরে বলতেছে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া না গেলে। তারপর আমাদের 21 ধারায় বলে এগুলোর বিপরীত। 8টা ক্ষেত্রে আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। ওখানের 8টা ক্ষেত্রের মধ্যে একটা জিনিস হচ্ছে ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা। এই ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতার উদাহরণ দিতে গিয়ে বলি আমরা, আজকেও মেসি ফুটবল খেলছে, যে গোল করছে না, কে কে দেখছেন মেসির খেলা? ভাইয়া, দল হিসাবে আর্জেন্টিনাকে পছন্দ করি না, আগাগোড়া জার্মানির সাপোর্টার, কিন্তু ব্যক্তি হিসাবে মেসির খেলা পছন্দ করি। ঠিক আছে, পছন্দ করেন না? এটা ভিন্ন জিনিস, এক একজনের পছন্দ তো এক ধরনের। ভাইয়া, যখন 86 সালে ফুটবল খেলা বুঝি, আমার এখনো মনে আছে, লঞ্চ করে বাড়িতে যাচ্ছি কর্ণফুলী নদীতে, তো পেপার কিনছি না, ওই সময় প্রথম আলো ঠালো ছিল না, সম্ভবত ইনকিলাব কিনছিলাম। তো বিশ্বকাপের আগে আগে হয় রোজার ঈদের ছুটিতে, না হয় কোরবানির ঈদের ছুটিতে, কোরবানির ঈদ হবে সম্ভবত। ওই সময় বিশ্বকাপ শুরু হবে, তারপরে ম্যারাডোনা যেবার আপনার হাতে গোল করছিল ওই মৌসুমে 86 সালের কথাবার্তা। তো ওই সময় আপনার এর আগের বিশ্বকাপে কারা দিচ্ছে, কে ভালো খেলছে, কোন দলের বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা আছে, সেই থেকে পত্রিকা পড়ে জার্মানিকে পছন্দ করতাম। যা হোক, এবার পড়াশোনায় আসি। এই যে মেসির কথা বলছি না, সে মেসি যদি কোনো ফুটবল ম্যাচ খেলতে না চায়, পৃথিবীর কোন আদালত তাকে বাধ্য করতে পারবে না। এটা হলো তার ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা। এবং আদালত যদি বাধ্য করে, সে যদি তার পারফরমেন্স শো না করে, সে কারণে আপনার এই ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা নিয়ে যে চুক্তিগুলো হয়, সেগুলো আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিতে পারে না, কারণ এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। ওখানে আদালতে কিভাবে হস্তক্ষেপ করবে? আরো যদি বলি সিম্পল কথাবার্তা, এই যে সাবিনা ইয়াসমিন, রুনা লাইলা, ওনারা আমাদের সময় খুব সুন্দর গান করতেন। এখন মনে করেন চ্যানেল এর সাথে চুক্তিবদ্ধ হলে 1 বছর ওখানে গান করবে, সে 3 মাস পরে, আমরা তো বাঙালি লুবি, 3 মাস পরে যখন এটিএন বাংলাতে মাহফুজ সাহেব বলছে, ভাই তোমাকে 3 গুণ টাকা দিব, তুমি আমার এটিএন বাংলাতে গান করো, সে কি করছে, এটিএন বাংলাতে গান করা শুরু করে দিছে। এখন চ্যানেল এর ক্ষতি হয়েছে না? চ্যানেল মামলা করলো তার ওখানে গান গাওয়ার জন্য। আদালতে কি আসবে? আদালতে বলবে যে ভাই তোমার ওখানে গান গাইবে কি গাইবে না সেটা আমি বলতে পারবো না, তবে তাকে আমি বলে দিব যাতে সে এই 1 বছর সময়, তোমার চুক্তি যতদিন আছে অতদিন এটিএন বাংলাতেও গান না গায়। এটাকে অনেক ক্ষেত্রে নেতিবাচক নিষেধাজ্ঞাও বলা হয়। আমরা যে 57 নাম্বার সেকশন পড়বো, 57 নাম্বার সেকশনও এই উদাহরণ দেওয়া যায়। এই ক্ষেত্রে আপনার আদালত ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা, ছবি আঁকা, গান করা, ফুটবল খেলা, যার দক্ষতা যেটা সেটা, ওই ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবেন। তো 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে 21-এর, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হিসেবে চিহ্নিত হবে, সেই ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। এই উদাহরণ আপনার 21-এর 1 নাম্বারের জন্য খাটে, 20 নাম্বার
20 ধারার জন্য খাটে, 19 ধারার জন্য এই উদাহরণ খাটে। মনে করেন এখন আমাদের পেঁয়াজের দাম একটু নড়াচড়া হয়েছে না? আগে এতদিন ছিল 50 টাকা, 60 টাকা, 120 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম গেছে, এখন মনে হয় 80-85 টাকায় বিক্রি হচ্ছে। এখন আমি আপনার সাথে চুক্তি করলাম 100 মণ পেঁয়াজ আপনার কাছ থেকে কিনবো। তখন পেঁয়াজের দাম ছিল 70 টাকা। আমাকে পেঁয়াজ ডেলিভারি দিতে দিতে 3-4 দিনের মধ্যে যখন 120 টাকা হয়েছে, আপনি তো লোভী, কি করছেন আপনি পেঁয়াজটা আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছেন। এখন আমার ক্ষতি হয়েছে না? আমি আদালতে গেছি মামলা করার জন্য। আদালতে কি দিবে? আমাকে আর্থিক ক্ষতিপূরণ দিবে। এই ক্ষেত্রে যদিও বা আইনে সুস্পষ্ট বলা নেই, মনে রাখবেন স্থাবর সম্পত্তির বেলায় আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হবে না। আর যখন অস্থাবর সম্পত্তি হবে, পেঁয়াজ অস্থাবর সম্পত্তি, তখন আবার আর্থিক ক্ষতিপূরণ দিলে সেটা পর্যাপ্ত প্রতিকার হতেও পারে। পেঁয়াজ আমি নিয়ে বিক্রি করলে, তার কাছ থেকে 70 টাকা দিয়ে কিনে 100 টাকায় বিক্রি করলে আমার মনে লাভ হইতো আপনার 1200 টাকা। কেজিতে 30 টাকা, 1 মনে লাভ হইতো 1200 টাকা। 100 মনে লাভ পাবে আপনার 1,20,000 টাকা। ঠিক আছে? তাইলে ওই বেটাকে ক্ষতিপূরণ দিছে 2 লাখ টাকা। আমার লাভের বেশি আমি ক্ষতিপূরণ পাইছি, সেই ক্ষেত্রে এটা পর্যাপ্ত প্রতিকার হয়ে গেছে 21-এর 1 অনুযায়ী। ওই ক্ষেত্রে আপনার কি দিবে না? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। আর 2 নম্বরও তো বলছিলাম ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা। ওইটার সাথে সাথে আপনার 2 নম্বরে আরেকটা জিনিস বলে আইনি, সেটা হচ্ছে দলিলের ভাষাটা এমন জটিল, দুর্বোধ্য, এত বেশি দলিলটা বড় যেটা সর্বসাধারণের বোধগম্য নয়। ওই ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেয় না। তারপরে 3 নম্বরে বলে দলিলের যে সত্যগুলো থাকে, একটা চুক্তিতে যে সত্যগুলো থাকে সেই সত্যগুলো আদালতে বুঝে উঠতে পারে না, এরকম চুক্তিও থাকে। ওই চুক্তিগুলো সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতে দিবে না। 4 নম্বরে হচ্ছে যে চুক্তিটা শুরুতেই বাতিলযোগ্য। এখানে কক্সবাজারের কেউ আছেন? ক্লাস করতেছি যে আমরা, এখানে কক্সবাজারের কেউ আছেন? নেই? আচ্ছা, যা হোক, এই যে কক্সবাজার থেকে ইয়াবা আনার জন্য আমি চুক্তি করছি, এটা কি বৈধ চুক্তি না অবৈধ চুক্তি? অবৈধ চুক্তি। এই অবৈধ চুক্তি যেগুলো, এগুলো সবসময় বাতিলযোগ্য। এগুলোর চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতে দিবে না। তারপরে বলতেছে ভাই চুক্তিটা স্যার অবৈধ হয়ে যাচ্ছে, পণ্যটা চুক্তি করছে সেটা অবৈধ, যেমনটা কি স্যার? হ্যাঁ, এটা যেহেতু পণ্য অবৈধ, চুক্তিও অবৈধ এবং এটা শুরুতেই বাতিলযোগ্য। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতে দিবে না। তারপর হচ্ছে আমাদের 5 নম্বরে গিয়ে, যদি এটা ট্রাস্টি পড়ছি না আমরা, ট্রাস্ট সম্পত্তি, সেই ট্রাস্ট সম্পত্তির ট্রাস্টি তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো চুক্তি করলে সে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনও দিবে না। কোনো কোম্পানির ডিরেক্টর, পরিচালক, সেও তার ক্ষমতার বাইরে গিয়ে যদি কোনো চুক্তি করে তাহলে সেটারও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। তারপরে 7 নম্বরে বলতেছে যদি কোনো চুক্তি কার্যকর করার জন্য 3 বছরের বেশি সময় লাগে, সেই সময়ও ওই চুক্তিরও সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতে দিবে না। আমাদের ঢাকায় দেখিয়েন হাতির ঝিলের আশেপাশে, এরপরে নরসিংদীর দিকে যাইতে অনেক নিচু নিচু এলাকায় বড় বড় হাউজিং কোম্পানিগুলো সাইনবোর্ড লটকাই দিছে, এগুলো হলো খাই খাই কোম্পানি, টাকা নিবে, জায়গা দিবে না সময় মতো। ওই রকম চুক্তি যেগুলো, ওইগুলো আদালতে সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। সবার শেষেরটা বলতেছে যে চুক্তির বিষয়বস্তু ইতিপূর্বে বিলুপ্ত হয়ে গেছে, সে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। এটা আবার কি? চুক্তির বিষয়বস্তুটা বিলুপ্ত হয়ে যাওয়া। এই যে ঢাকায় বাবু বাজারে বা ইসলামপুরে
আমাদের চট্টগ্রামের খাতুনগঞ্জে বড় বড় ব্যবসায়ীরা, বসুন্ধরা গ্রুপ, এস আলম, তারপরে কে আছে আর তীর, টিকে গ্রুপ, এরা কি করে, চাল ডাইল গম বিদেশ থেকে ইম্পোর্ট করে না? যখনই তারা ইম্পোর্টের এলসি খুলে তখনই এগুলো বিক্রয় করার জন্য ডিউ দেওয়া শুরু করে। মাল কিন্তু আমাদের সিটাং পোর্টে বা মংলা পোর্টে এসে পৌঁছায়নি, সে টাকা নিয়ে শুরু করে দিছে, এটা মাল বিক্রি করা শুরু করে দিছে। এখন আল্লাহ মাফ করুক, এই মাল আসার সময় মালয়েশিয়া থেকে পাম অয়েল আসে, ব্রাজিল থেকে চিনি আসে, চীন থেকে আপনার নানা ধরনের শিল্পের কাঁচামালগুলো আসে, এগুলো আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো, শিপটা ডুবে গেছে ঘূর্ণিঝড়ে। তাইলে ওই চুক্তির বিষয়বস্তুটা বিলুপ্ত হয়ে গেছে না, ধ্বংস হয়ে গেছে না? আসার আগে এই ধরনের চুক্তি যেগুলো আছে, এইভাবে যদি কোনো বিষয়বস্তুটা বিলুপ্ত হয়ে যায়, এগুলোরও সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতে দিবে না। এটা হচ্ছে আপনার 21 ধারা। তারপর হচ্ছে আমাদের 21-এর ক, অলিখিত অরেস্ট্রিকৃত বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। যদি কোনো বিক্রয় চুক্তি এটা লিখিত না হয়, এইটা রেজিস্ট্রি করা না হয়, তাইলে 2005 সালের 1 জুলাইয়ের পর থেকে এই চুক্তিগুলো যেগুলো হবে, এই ধরনের চুক্তি, সেগুলো আর সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। এরপর হচ্ছে আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা নিয়ে আলাপ আলোচনা। ওখানে বলতেছে আপনার আদালত দুইটা ক্ষেত্রে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে ডিক্রি দিবে না। একটা হচ্ছে বন্যার বাঁধ, উদাহরণ হচ্ছে আপনার বন্যার সময় বাঁধ দিতে হচ্ছে। আর একটা উদাহরণ হচ্ছে এমন জায়গা যেটাতে হাঁটা চলার কোনো পথ থাকে না, ওই দুইটা ক্ষেত্রে বাদী কোনো প্রতিকার পাবে না, বাদীর ফেভারে ডিক্রি দিবে না। যদিও বা বাদীর কোনো ভুল ছিল না, প্রতারণা ছিল না, তারপরেও বাদীর ফেভারে ডিক্রি দিবে না। বন্যার বাঁধ কি, আপনার কাছ থেকে আমি একটা জায়গা কেনার জন্য চুক্তিবদ্ধ হলাম, আপনি জায়গাটা বিক্রি করতেছেন, আপনি কোনো কিছু গোপন করেন নাই, তারপরও সরল বিশ্বাসে বলেন নাই যে আপনার জায়গাটাতে প্রতি বছর বন্যার জন্য বাঁধ দিতে হয়। এখন আমি চুক্তিবদ্ধ হওয়ার পরে আমি দেখলাম কি, এই জায়গায় প্রতি বছর যে ব্যয়বহুল বাঁধ দিতে হয়, সেটার ব্যয়টা গ্রহণ করা আমার জন্য কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে আপনার জায়গা আমি না নিলে আপনি যখন মামলা করবেন, আদালত আপনার ফেভারে ডিক্রি দিবে না, যেহেতু এখানে বিবাদী কোনো অসুবিধায় পড়ে যাচ্ছে। এরপরে 2 নাম্বারটার ক্ষেত্রে বলতেছে হাঁটা চলার পথ না থাকা। এমন একটা জায়গা আপনার কাছ থেকে কিনতেছি, আমি ঘরবাড়ি ভিটা বাড়ি করার জন্য খুব দাম দিয়ে কিনতেছি, চুক্তিবদ্ধ হলাম, এরপরে দেখা গেল কি ওই জায়গাতে যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই, এটা আমার কোনো কাজে আসবে? ওখানে ঘরবাড়ি করলে কি আমি আসমান দিয়ে যাব না? এই চুক্তির যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া হয়, তাইলে বিবাদী অত্যন্ত ক্লেশে জড়াই পড়বে, তার পরিশ্রম এমন হবে এটা আর টাকা পয়সা দিয়ে ফেরত নেওয়া যাবে না। কিন্তু বাদীর কোনো সমস্যা হবে না, ওই জায়গা বাদী বিক্রি করলে টাকা পেত, বিক্রি হয়নি টাকা পাবে না, ওই ক্ষেত্রেও আপনার আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে বাদীর ফেভারে ডিক্রি দিবে না। এটাকে এসআর অ্যাক্টের ভাষায় বলে, আইনের ভাষায় বলে সোলাটিয়াম। এই দুইটা ক্ষেত্রে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে ডিক্রি দিবে না। আর তৃতীয় ক্ষেত্রে বলতেছে আদালত বাদীর ফেভারে ডিক্রি দিবে। এটা এমন একটা চুক্তি, বাদী তার অংশের কাজ শেষ করছে, বিবাদী তার কাজ করে না। এটা তো উদাহরণ দিছে আপনার রেল লাইন স্থাপন করা। কোন একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, আমার জায়গার উপর সে রেল লাইন দিবে, জায়গাটা আমি ছেড়ে দিছি, সে যেভাবে রাস্তা বেঁধে দিতে বলছে রেল লাইনের জন্য সেভাবে রাস্তা বেঁধে দিছি, সে রেল লাইন বসাইছে, বসানোর পর আর আমার টাকা পয়সা দিচ্ছে না। এরকম আছে না আপনার সমাজে? সেক্ষেত্রে আমি কি করব? আদালতে মামলা করলে আদালত আমার ফেভারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে, মঞ্জুর করবে, আমাকে ডিক্রি দিবে, তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে। তো ওখানে অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে বলছে বা আপনার স্বেচ্ছাধীন ক্ষমতা নিয়ে বলছে, এই ক্ষমতা স্বৈরাচারী হবে না,
ইদানিং তো আমরা স্বৈরাচারী শব্দটা বেশি শুনতেছি। আদালতের এই ক্ষমতা স্বৈরাচারী হবে না। সেটা কোন ধরনের হবে? সেটা হবে নিখুঁত, সুষম, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। নিখুঁত, সুষম। এই যে আমরা বলি না হুজুরের পাঞ্জাবিতে একটু সাদা পাঞ্জাবি, সামান্য দাগ পড়লেও এটা দেখা যায়, খুব পরে যায়। এরপরে ব্যালেন্স ডায়েট আমরা পড়ছি, সুষম। এইটা সুষম হবে। সুষম বলতে বোঝাচ্ছে বাদীরও তেমন অসুবিধা হবে না, বিবাদীরও তেমন সুবিধা হবে না। তার মানে এটা এমন একটা আদেশ দেওয়া যেটাতে দোনো পক্ষ উইন উইন সিচুয়েশনে থাকে, কারো জয় পরাজয় নির্ধারিত হয় না। এরপরে বলতেছে বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। বিচার বিভাগীয় মূলনীতি আমরা আইন বিজ্ঞানে পড়ছি। বিচার বিভাগের কিছু নীতি আছে, সে সব নীতির ঊর্ধ্বে বিচার বিভাগের মূলনীতি কোনটা কেউ বলতে পারবেন? ন্যায় বিচার দেওয়া, এটা হচ্ছে বিচার বিভাগের মূলনীতি। আপনারা যারা ভবিষ্যতে জজ হবেন, যারা অ্যাডভোকেট হবেন, এলএলবির স্টুডেন্ট যারা আছে, সবার লক্ষ্য হচ্ছে একটা, শুধু ন্যায় বিচার দেওয়া। আমি মামলায় জিতবো, আমি কয় টাকা ইনকাম করব, ওই শিক্ষা আমাকে বিচার বিভাগীয় মূলনীতিতে দেয় নাই। ওখানে বলতেছে কি, ন্যায় বিচার দিবে, আদালতকে সত্য উদ্ঘাটনে সহায়তা করবে, আলোকিত সমাজ গঠন করবে। একজন অ্যাডভোকেটের দায়িত্ব হচ্ছে এটা, একজন বিচারকের দায়িত্ব হচ্ছে এটা। সে কারণে অ্যাডভোকেটদেরকে বিজ্ঞ বলে, বিচারকদেরকে স্যার, মাননীয় এগুলো বলে সম্বোধন করে। তো যা হোক, তাইলে সেটা কি হবে? বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা পরিচালিত হবে। এরপরে বলতেছে ভাই, সে যেটা দিছে সেটাও চূড়ান্ত না, সেটা কি করা যাবে? আপিল করা যাবে, এবং আপিল আদালত চাইলে নিয়ে বিচারের সাথে সেটা সংশোধনও করে দিতে পারবে। এই সবগুলো হচ্ছে আপনার আদালতের অন্তর্নিহিত ক্ষমতা নিয়ে আলোচনা। এরপরে যদি আপনারা দেওয়ানি কার্যবিধির 151 পড়েন, তাও আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। ফৌজদারি কার্যবিধিতে যদি 561 পড়েন, তাও ফৌজদারি হাইকোর্টের অন্তর্নিহিত ক্ষমতা নিয়ে আলাপ আলোচনা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সব পরীক্ষার জন্য, সব আইনে এটা গুরুত্বপূর্ণ। অন্তর্নিহিত ক্ষমতা নিয়ে আলাপ আলোচনা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের 31 নম্বর সেকশন, দলিল সংশোধন নিয়ে কথাবার্তা। যদি কোনো পারস্পরিক ভুল হতে পারে না, একটা দলিল লেখার সময় আপনার দোনো পক্ষে কিছু ভুল করে ফেলছে, সেটা অনিচ্ছাকৃত ভুল। এই ভুল কি ইচ্ছা করে নাই, তারপরে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হতে পারে এই ধরনের ভুল দলিল করার সময়, অথবা প্রতারণার মাধ্যমে কোন লিখিত চুক্তি অথবা দলিল করার সময় কোনো ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে। এর পরের কথাটা ভালো মতো খেয়াল করেন। কোন তৃতীয় পক্ষ মূল্যের বিনিময়ে অর্জিত কোনো কিছুতে হস্তক্ষেপ না করে আদালত দলিল সংশোধন করে দিতে পারবে। তাইলে প্রথম কথা হচ্ছে, দলিলের পক্ষ হচ্ছে দুইটা, বিশেষ করে দাতা গ্রহীতা। চুক্তি তো দুইটা পক্ষ না। এরপরে বলতেছে তৃতীয় পক্ষের মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করে। তাইলে তৃতীয় পক্ষে কিভাবে চলে আসে দেখেন। এই যে আমার 3টা গুদাম আছে, আমি অ্যাডভোকেট, খুব ফাজিল মানুষ হিসাবে আমি ভালো না। আপনি কি করছেন? আপনার কাছ থেকে গুদামে এগুলো বিক্রি করতেছি, একটা গুদাম আপনার কাছে বিক্রি করব। আপনি দেখা গেল অ্যাডভোকেটের চাইতেও ফাজিল। কালকে এক স্টুডেন্ট পাইছি, সে আমাকে আমাদের বঙ্গবন্ধু লটন ফলে চিটং এর সম্ভবত ফার্স্ট ইয়ার ফাইনাল দিবে। মহিলা মানুষ, কিছু বললাম না, মোবাইলটা রেখে ব্লক করে দিছি। সে আমাকে বলতেছে, আপনি কে?
আমাকে 2-3 দিন ধরে আপনি কল করার চেষ্টা করতেছেন। তাকে বললাম আপা কোনো কিছু মনে করিয়েন না, আমি তো অ্যাডভোকেট, একটা কল করার জন্য তো 2-3 দিন চেষ্টা করতে হয় না। অ্যাক্টিভ দিলেই মেসেঞ্জারে কলটা চলে যায়। সে বলে যে আমি অ্যাডভোকেটের চাইতে আরো বড় অ্যাডভোকেট, আমি স্টুডেন্ট পড়াই, আমি সার্টিফিকেট ঠিক করে দিই, ছোটখাটো কাপড়ের ব্যবসা করে। এখন ছোটখাটো কাপড় বলে বেজে গেছে না, তাকে বললাম যে ছোট কাপড় কি কি কিনতে পারবো আপনি বলেন, ছোটখাটো কাপড় কি আছে? তারপরে বলে যে ছোটখাটো ব্যবসা করি। আমি বলি যে ভাই সরি, আপনার সাথে আর এত কথা বলার মতো আমার সময় নেই, ফোনটা রেখে দিয়ে দিসি ব্লক করে। এরকম কাবিল স্টুডেন্ট এলএলবি তে আছে, মনে রাখবেন। আমরা দুনিয়াতে আসছি শুধু শিকার জন্য, শিখানোর জন্য আসিনি, শিকার কোনো শেষ নেই, নিজেকে জাহির করতে নেই। এখানেও আপনার দলিল সংশোধনের বেলায়ও সেটা প্রতারণার মাধ্যমে হতে পারে, সেটা ভুলের কারণে হতে পারে, যেটা আপনার পরস্পর দোনো পক্ষ ভুল করতে পারে। এরপরে বলতেছে তৃতীয় পক্ষ কি করে, মূল্যের বিনিময়ে অর্জন করে। সেটা কিভাবে করে? এই যে আপনার কাছে আমি গুদামগুলো বিক্রি করব, আপনি দেখা যাচ্ছে ওই স্টুডেন্ট আর উদাহরণ দিলাম, তার চাইতে আরো বেশি কাবিল। আপনি কি করছেন, দলিলটা করার সময় গুদামের টাকা দিছেন একটা, বিক্রি করার কথাবার্তা ছিল একটা, আপনি 3টা লিখে নিছেন ওই দলিলে। এখন আমি তো ব্যস্ত মানুষ, আমি খেয়াল এই করি নাই, দলিলটা পরেও দেখি নাই, সাইন দিয়ে দিছি। দলিল সম্পন্ন হওয়ার পরে গুদামগুলো আমি নিজেও দেখাশোনা করি না। 3 মাস পরে খেয়াল করলাম কি আপনি 3টা গুদামের দখলেই নিয়ে নিছেন। দখল নিয়ে একটা গুদাম আপনি রাখছেন, আর একটা গুদাম আপনার বোনকে দিয়ে দিছেন, আর একটা গুদাম কি করছেন, নয়দারায় যে ইজারার উদাহরণ দিছিলাম বা ভাড়াটিয়ার উদাহরণ দিছিলাম, আর একটা গুদাম আপনি ভাড়া দিয়ে দিছেন, অ্যাডভান্সও নিয়ে নিছেন। এখন মহাবসুগত না, ভাড়াটিয়া তো কোনো দোষ করে নাই, সে ভাড়া পরিশোধ করছে, সে অ্যাডভান্স দিছে, সে এই গুদাম নিছে। কিন্তু সে করছে কি, আপনি প্রতারকের পরে পরে আপনার কাছ থেকে নিয়ে নিছে। এখন আমি যখন এই দলিল সংশোধনের জন্য মামলা করব, আদালত আমাকে কি করে দিবে, যেটা আপনি কিনে নিছেন সেটা আপনাকে দিয়ে দিবে। যেই গুদামটা আপনার বোনকে দিয়ে দিছেন ভোগ করার জন্য, সেটা আমাকে দিয়ে দিবে। এরপরে যেটা ভাড়া দিছি, আপনি ভাড়া দিয়ে দিছেন, সে ভাড়াটিয়াকে আমার সাথে ট্যাগ করে দিবে। আপনার থেকে অ্যাডভান্সের টাকাগুলো নিয়ে আমাকে দিয়ে দিবে। এরপরে বলবে যে ভাড়াটা আমার কাছে পরিশোধ করার জন্য। সেই ক্ষেত্রে আদালত বলবে না যে তুমি ভাড়া এইভাবে নিছো কেন, তোমাকে উচ্ছেদ করে দেয়া হোক, যেহেতু সে এটা সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে অর্জন করছে। সে হচ্ছে এক্ষেত্রে তৃতীয় পক্ষ। বুঝছেন আপনাদের মূল ব্যাপার কোথায়? সরল বিশ্বাসটা স্যার প্রমাণ করবে কিভাবে স্যার? সরল বিশ্বাস প্রমাণ করবে, সরল বিশ্বাস তো 2টা জিনিস প্রমাণ করে। অবহেলা পড়ছেন না আইন বিজ্ঞানে? অবহেলা আইন বিজ্ঞানে আছে, তারপরে টর্ট আইনও অবহেলা দেখলাম কালকে। ভাইয়া প্রথম পর্বের সাজেশন করার জন্য ঘুমানোর আগে প্রশ্নগুলো একটু পড়ছি, ওখানে দেখছি টর্ট আইনও আছে অবহেলা নিয়ে কথাবার্তা। তাইলে অবহেলার বিপরীত হচ্ছে সরল বিশ্বাস, আর সরল বিশ্বাসের বিপরীত হচ্ছে অবহেলা। সরল বিশ্বাস আমরা বুঝবো, কেউ যদি, ভাই উদাহরণ দিয়ে বলি, কেউ যদি মায়ের মতো যত্ন করে, সন্তান যেভাবে মা লালন পালন করে ওইভাবে আপনি যত্ন করে যদি কোনো কাজ করেন, সেটাই হচ্ছে সরল বিশ্বাস। আপনার কোনো অবহেলা ছিল না। ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, যথাযথ যত্ন এবং মনোযোগ সহকারে যদি আপনি কাজ করেন, তার মধ্যে অ্যাক্সিডেন্ট সংঘটিত হতে পারে না, তবু সেটাকে সরল বিশ্বাস হিসাবে ধরে নিবি। আর যখন আপনি অবহেলা করছেন, যথাযথ যত্ন করেন নাই, সৎ মায়ের মতো আচরণ করছেন, তখন সেটাকে বলবে অবহেলা। বুঝতে পাইছেন সরল বিশ্বাস কি, অবহেলা কি?
তাইলে এটা হলো আমাদের 31 ধারা। 35 ধারায় হচ্ছে চুক্তি রদ। কোন কোন চুক্তিগুলো রদ করে দিবে হচ্ছে যে চুক্তি বাতিলযোগ্য। এই যে আমরা 21-এর 4 নাম্বার পয়েন্টে পড়ছিলাম বাতিলযোগ্য বৈধ চুক্তি বা চুক্তি, যেটা শুরুতে বাতিলযোগ্য সেটা কি করে দিবে, অবসান করে দিবে, রদ করে দিবে। তারপরে বলতেছে আপনার আপাতত দৃশ্যমান নয় এমন কোন কারণে চুক্তি অবৈধ এবং বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যায়। বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করে কোন সময়? যে ক্ষেত্রে আপনার বাদী বাদীর অংশের কাজ করে কিন্তু বিবাদীর অংশের কাজ করে না, সেই ক্ষেত্রে। এরপরে বলতেছে ইভেন কি আদালতের রায় ডিক্রি আছে, একটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদালতে ডিক্রি দিয়ে দিছে অলরেডি, ওই রকম চুক্তিও ক্ষেত্র বিশেষে রদ হয়ে যায়। আপনারা যারা আইনের স্টুডেন্ট তাদের মনে আছে কিনা কি জানি, এই যে 15, 16, 17 সালের দিকে যখন ইউনিভার্সিটি গুলো 2 বছরের অনার্স LLB সার্টিফিকেট বিক্রি করা শুরু করে দিছে, তখন তাদের নিয়ম ছিল হাইকোর্ট থেকে একটা ডিসিশন দিয়ে দিছিল 60 জনের বেশি LLB এর স্টুডেন্ট অনার্সে তারা ভর্তি করাতে পারবে না। এরপরে এই কোর্স 4 বছরের জন্য হতে হবে। এখন ওই বছরও দেখা গেল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই ডিগ্রি দেওয়ার আগে 120 জন 30 জন করে স্টুডেন্ট ভর্তি নিয়ে নিছে। তারা কি করলো, ওই ডিগ্রিটা হওয়ার পরে নতুন করে তারা রিড করছে যে যাতে তাদের অন্ততপক্ষে ওই বছর পড়াশোনার ওই বেসে যারা ভর্তি হয়েছে তাদের সবাইকে পড়াশোনা করার সুযোগ দেয়। তখন এই রিটের জবাবে আদালতে বলল, হাইকোর্টে ডিসিশন দিল ঠিক আছে এই বছর যেহেতু তারা ভর্তি হয়ে গেছে তাহলে তাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে, তারা এইভাবে পড়াশোনা করবে, তবে নেক্সট ইয়ার থেকে আর 60 জনের বেশি অ্যালাউ করা হবে না। এখন ঘটনা কোথায় পেঁচ খাইছে দেখেন, তাহলে আদালত থেকে তারা স্টুডেন্টরা ডিগ্রি নিয়ে আসছে না, কিন্তু ডিগ্রি পাওয়ার পরও দেখা গেল কি 2-1 জন স্টুডেন্ট ফাজিল ছিল, সে পড়বে বলে ফি দেওয়ার কথা 2 লাখ টাকা, প্রথমে 50,000 টাকা পরিশোধ করছে, আর 1.5 লাখ টাকা সে পরিশোধ করে নাই। তাকে কি ইউনিভার্সিটি পড়াবে না? সে আদালতে যে ডিগ্রি দিছে ঠিক আছে, কিন্তু তাকে যে টাকাটা পরিশোধ করতে বলছে সেই টাকার সেই অংশ সে পরিশোধ করে নাই। এই ক্ষেত্রে চুক্তিটা কি করে দিবে, রদ করে দিবে। তাইলে 3টা ক্ষেত্রে আদালত কি করে, চুক্তি রদ করে দেয়। এটা হচ্ছে 35 নম্বর সেকশন। এরপর 39 হচ্ছে দলিল বাতিল। ওখানে বলতেছে আপনার দলিল বাতিলের আবেদন যে কেউ করতে পারবে, দলিলের পক্ষ হওয়ার প্রয়োজন নেই, এই দলিলের বাতিলের আবেদন যে কেউ করবে। কিভাবে করবে, কেন করবে? সে যদি আপনার মনে করে যে দলিলটা অনিষ্পন্ন অবস্থায় বাতিল না করে যদি রেখে দেয় তাহলে তে ক্ষতির সম্মুখীন হবে, সেই ক্ষেত্রে সে দলিল বাতিলের আবেদন করতে পারবে। এবং আদালত কি করবে, তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে যদি দলিলটা আসলেই অবৈধ হয়, বাতিলযোগ্য হয়, তাহলে সে দলিল বাতিল করে দিতে পারবে, বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা করতে পারবে। সেক্ষেত্রে কি করবে, কোন একটা দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেটা আদালতে বাতিল করছে, তখন আদালত কি করবে, তার একটা ডিক্রির কপি যে রেজিস্ট্রি অফিসে এটা রেজিস্ট্রেশন হয়েছিল ওই রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠাই দিবে, যাতে যে রেজিস্টারে এটা অন্তর্ভুক্ত ছিল ওখানে ডিক্রির কপিটার রেফারেন্স দিয়ে এই দলিল যে বাতিল হয়েছে ওইটা লিখে দিতে পারে, পরবর্তীতে যাতে এই দলিল সঠিক বলে কেউ তার নকল নিতে না পারে। এটা হচ্ছে 39 ধারার কথাবার্তা। এরপরে মনে রাখবেন কোন একটা দলিলে 4টা-5টা সম্পত্তির কথাবার্তা বলা আছে, অংশ আছে, 4টা-5টা আপনার ভিন্ন ভিন্ন সত্য আছে, তাইলে ওখান থেকে আপনার যেটা বাতিলযোগ্য সেগুলো বাতিল করে দিতে পারবে, যেগুলো আপনার সঠিক আছে আইনত বৈধ সেগুলোকে বৈধ হিসাবে ঘোষণা করতে পারবে। তাইলে একটা দলিল 40 নম্বর ধারা অনুযায়ী আংশিকভাবে বাতিল করতে পারে, আংশিকভাবে বহালও রেখে দিতে পারে।
এরপর হচ্ছে 42 ধারায় হচ্ছে আমাদের ঘোষণামূলক মামলা, স্ট্যাটাস এন্ড রাইট। এটা কি? স্ট্যাটাস মর্যাদা, আর রাইট অধিকার। সেই স্ট্যাটাস রাইট এগুলো আইনগত হতে হবে, বেআইনি হলে হবে না। কোন আইনগত পরিচয় এবং কোন সম্পত্তির অধিকারী ব্যক্তি কি করতে পারবে? সে সম্পত্তি যে তার, অধিকার যে তার, এই ঘোষণা চেয়ে মামলা করতে পারবে এবং আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সে কি করতে পারবে? এই ঘোষণা দিয়েও দিতে পারবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করা এগুলো 42 ধারায় বলে, 39 ধারায় বলে, 35 ধারায় সেকশনের ভিতরেই বলা আছে, 31-এ বলা আছে, 12-তে বলা আছে। তাহলে এই ধারাগুলো স্পেশালি কোন ক্ষমতা বলে? মঞ্জুর করে আদালতে ডিক্রি দিবে, রায় দিবে, সবগুলো হচ্ছে সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। এরপর ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ঘোষণা চাইতে গিয়ে সে ফার্দার রিলিফ যেগুলো চাওয়ার কথা, আনুষঙ্গিক প্রতিকার যেগুলো চাওয়ার কথা, সেই আনুষঙ্গিক প্রতিকারও চাইতে হবে, না হয় আদালত ঘোষণায় মঞ্জুর করবে না। এটা হচ্ছে আপনার ঘোষণার প্রতিবন্ধকতা বলে। এই ঘোষণার প্রতিবন্ধকতা নীতি আছে 42 ধারায়। ঘোষণামূলক মোকদ্দমার নীতি যেমন 42 ধারায় বলছে, এই ঘোষণামূলক মোকদ্দমার প্রতিবন্ধকতা কি সেই কত 42 ধারায় বলে দিছে। এটা নেক্সট এমসিকিউতে আসবে, দেখিয়ে। এইরূপ ঘোষণার প্রতিবন্ধকতা বা ঘোষণামূলক মোকদ্দমার প্রতিবন্ধকতার নীতি বিধান এসআর অ্যাক্টের সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? সে ধারাও হচ্ছে 42। যদি সুনির্দিষ্ট প্রতিকার ঘোষণা চায় এবং ফার্দার রিলিফ যেগুলো, অন্যান্য প্রতিকার যেগুলো পাওয়ার কথা, সম্পূরক প্রতিকার যেগুলো পাওয়ার কথা, ওইগুলো চাওয়া না হয়, তাইলে ঘোষণামূলক মোকদ্দমা ব্যর্থ হয়ে যাবে, ঘোষণা দিবে না। এটা বলছে আপনার 42 নম্বর ধারায়। এরপরে বলতেছে 44 নম্বর ধারা, যে একেবারে 8 নম্বর সেকশনের মতো কথাবার্তা। ওখানে বলছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে দেওয়ানি কার্যবিধি 1908-এর নিয়ম অনুযায়ী। এখানেও বলতেছে রিসিভার নিয়োগ করতে পারবে দেওয়ানি কার্যবিধি 1908-এর নিয়ম অনুযায়ী। ওখানে আর কোনো কিছু বলা নাই 44-এ। অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার এই বিধান আছে এসআর অ্যাক্টে 44 ধারায়। ওইটাও বলতেছে আপনার দি সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা, এটা দি কোড অফ সিভিল প্রসিডিউরমূলক প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়। ওখানে বলতেছে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে দুইভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করতে পারে। একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে, আর একটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে। এরপরে এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা নিয়ন্ত্রিত হয় আপনার দি সিভিল কোডস, আপনার দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী। এটা নিয়ন্ত্রিত হবে কি অনুযায়ী? দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী এই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়, নিয়ন্ত্রিত হয়। এরপরে 53টা বলতেছে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। ওখানে বলতেছে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটা নিষেধাজ্ঞা যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। এটা আপনার একটা আদেশ, এটা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা কোন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা কি একটা আদেশ। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন নিষেধাজ্ঞা যেটা শুধুমাত্র শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে ডিক্রি দ্বারা মঞ্জুর করা যায়। তাইলে চিরস্থায়ী নিষেধাজ্ঞাতে দে ডিক্রি, আর অস্থায়ী নিষেধাজ্ঞাতে দে আদেশ। এটা সবার শেষে মঞ্জুর করে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা সবার শেষে মঞ্জুর করবে, এটা হচ্ছে ডিক্রি। তারপর হচ্ছে 54 ধারা। 54 ধারায় বলতেছে 5টা ক্ষেত্রে
চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। মনে রাখবেন 54 ধারা আর 12 ধারা সেম। 12 ধারায় বলছে 4টা ক্ষেত্রে, 54 ধারায় বলে 5টা ক্ষেত্রে। 12 ধারার যে 4টা ক্ষেত্র, 54 ধারায় সেই 4টা ক্ষেত্র যোগ আরেকটা ক্ষেত্র হচ্ছে মামলার সংখ্যা আধিক্য রোধ করার জন্য। যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা না হয় তাইলে আপনার মামলার সংখ্যা বেড়ে যাবে, মারামারি হবে, দরাদরি হবে, ওই সমস্ত ক্ষেত্রে কি করবে না। যাতে এগুলো না হয় সে কারণে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। আর বাকিগুলো হচ্ছে আপনার ওখানে বলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এখানে বলে অধিকার নিয়ে কথাবার্তা, রাইট নিয়ে কথাবার্তা। সে রাইটে প্রথম ক্ষেত্র হচ্ছে বিবাদী বাদী সম্পত্তির জিম্মাদার। এরপরে বলতেছে আপনার অধিকার যদি লঙ্ঘন করে, যার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিবে সে যদি অধিকার লঙ্ঘন করে এবং ওই লঙ্ঘনের জন্য যে ক্ষতিপূরণ হবে সেটা নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। এমন অধিকার লঙ্ঘন করা যেটা লঙ্ঘিত হলে আর্থিক ক্ষতিপূরণ যেটা পাওয়া যাবে সেটা অপর্যাপ্ত হবে। এরপরে বলতেছে ভাই এমন অধিকার লঙ্ঘন যে অধিকার লঙ্ঘিত হলে কোনো ধরনের আর্থিক প্রতিকারে পাওয়া যাবে না, অর্থপত্র পাওয়া যাবে না, তাইলে সেটা। এরপরে বলছিলাম আপনার মামলার সংখ্যাধিক্য রোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে 54 ধারা। এরপর আমাদের গুরুত্বপূর্ণের মধ্যে শেষ ধারা, এটা হচ্ছে 56 ধারা। 11টা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবে না। 11টা ক্ষেত্রে কি করবে না, আদালতে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ঠিক আছে, তাইলে আলহামদুলিল্লাহ আজকে এতটুকুতে থাকুক। অনেকে কি চলে গেছে নাকি সবাই আছেন? জি না স্যার, আছে স্যার। আছি। কঠিন বলে মনে হয় স্যারে? না ভাইয়া, ভাইয়া অন্যান্য গুলোর তুলনায় আমার কাছে স্যার মনে হয় যে ইজি, মনে রাখা যায় সব। একটু হালকা পাতলা মনে রাখলে, হালকা পাতলা মনে রাখলে পারবেন। এবং আইনকে যে বলছি সবার উদ্দেশ্যে বলা, আমরা সংক্ষেপে প্রেমের কথা বলি না। আইনকে পড়াশোনা করতে হয় প্রেম করে, ভালোবেসে। এটা যদি না হয়, আমরা যদি বোর হয়ে যাই আইন পড়তে পড়তে, তাহলে কখনো মনে রাখতে পারবো না। ঠিক আছে, ইনশাল্লাহ এতটুকুতে থাকুক। সবাই দোয়া করিয়েন আল্লাহ সুস্থ সবাই সবাইকে রাখে মতো পড়াশোনা করেন, ইনশাল্লাহ সফল হবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, বিশেষ করে যারা প্রথম পর্বের স্টুডেন্ট আছেন ওনারা, আপনাদের জন্য মুক্ত প্রশ্ন করা। কেউ আছেন প্রথম পর্বের? প্রথম পর্বের জন্য প্রশ্ন এলাও করছি, ওনাদের সাথে ভাইয়ের পড়াশোনা হবে, দেখাশোনা হবে ইনশাল্লাহ আগামী শুক্রবার। আজকে কি স্যার আছে স্যার 5:30টায় ক্লাস আছে? ভোর 5:30টায় ক্লাস আছে। এটা ভাইয়ের বিভিন্ন যে গ্রুপগুলো আছে ওইগুলোতে দিব, এবং সকালে আলোচনা করব দণ্ডবিধি নিয়ে। যদিও ওখানে লেখা ছিল সাক্ষ্য আইন, চিন্তা করলাম যে ফজর নামাজের পরে দণ্ডবিধি যেহেতু পড়ায়, দণ্ডবিধি পড়ালে আপনাদের বেশি মনে থাকবে দণ্ডবিধিটা। ক্লাস কি 5:30টায়? 5:30, 5:35 ওই সময়ও হবে। ঠিক আছে। আগামীকাল ভাইয়া ফ্রিতে 3টা ক্লাস নিব আজকের মতো। আজকে 5:30 থেকে আপনার ক্লাস নেওয়া শুরু করছি। 5:30 থেকে 7:30। জি, আমার একটা প্রশ্ন ছিল স্যার, দলিল সংশোধনের মামলা স্যার কত বছরের মধ্যে করতে হয়? দলিল সংশোধনের মোকদ্দমা কত বছর করবেন স্যার? কত বছরের মধ্যে করতে হয়? এ বলতেছেন সজল আরমান ভাই নাকি? জসিম ভাই বলছি। জসিম সাহেব বলছিলেন না? 3 বছরের মধ্যে। আচ্ছা, 3 বছর। আচ্ছা, আর দলিল বাতিলের মামলা স্যার? তাও 3 বছর।